গল্পের শুরুটা হয় আমাদের ফিমেল লিড সুবানকে দেখিয়ে। সে ছিল একজন ফ্যাশন ডিজাইনার এবং সে তার একটি ছোট স্টোরে ড্রেস ডিজাইন করছিল। সেই সময় তার একটি ফ্রেন্ড সাংলি তার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাদের সাথে ককটেল পার্টিতে যাবে না। সুবান তাকে জানায় যে এই ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নেই, কারণ আজকে সে তার বয়ফ্রেন্ডের সাথে তার ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চলেছে। আর এখান থেকে সুবান তার বাসাতে চলে আসে এবং সুন্দর করে রেডি হয়ে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরে সে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতে থাকলেও তার বয়ফ্রেন্ড সেখানে তার সাথে দেখা করতে আসে না। তখনই সে সেখানে একটি রুম কি পায়। আর ওই রুমে যখনই সে যায় তখনই সে দেখে যে তার বয়ফ্রেন্ড তো অন্য একটি মেয়ের সাথে ইন্টিমেট হয়ে আছে। সুমান তো তখন ওদের দুজনে ভিডিও বানাতে থাকে। তখনই ভি মানে ওর বয়ফ্রেন্ড এসে ওকে বোঝাতে থাকে যে তুমি যেমনটা মনে করছো তেমনটা আসলে কিছুই না। সুবান বলে যে এখন আমাকে বোকা বানানোর আর কোনো প্রয়োজন নেই, কারণ আমি বুঝে গিয়েছি যে তুমি আমার সাথে কেন রয়েছো। আমি তোমার থেকে আর কোনো কথাই শুনতে চাই না। কালকে আমাকে একটি কোম্পানির ডিনারে যেতে হবে, আর সেখানে তুমি আমার সাথে আমার বয়ফ্রেন্ড হিসাবেই যাবে। আমি চাই না যে তোমার কারণে আমি আমার ডিলটি হাতছাড়া করি। ভি বলে যে তুমি কেমন মেয়ে, আমি তোমার সাথে চিট করেছি আর তোমার রাগ হচ্ছে না, বরং তুমি তোমার কোম্পানি নিয়েই পড়ে আছো। কিন্তু সুবান তো ওর কোনো কথায় পাত্তা না দিয়ে ওর উপর রাগ দেখে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা সুবানকে তার ফ্রেন্ড সাংলির সাথে একটি বারে দেখতে পাই। আজকে তো সুবানের মনটা অনেক বেশি খারাপ ছিল। সাংলি তখন তাকে আশ্বাস দিয়ে বলে যে টেনশন করো না, আজকে নিশ্চয়ই তুমি তোমার জন্য কোনো না কোনো ছেলে ঠিকই পেয়ে যাবা। এটা বলে সে অনেকগুলো ছেলেকে সুবানের কাছে ডেকে নিয়ে আসে। এরপরে ওরা দুজন মিলে সমস্ত ছেলেদের সাথে বসে ড্রিঙ্ক করতে থাকে, আর ওদের দুজনকে এইভাবে উপরে দাঁড়িয়ে থাকা আমাদের এই গল্পের মেয়ে লিড শাও দেখছিল। সেই সময় সুবান উঠে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। শাও তখন তার পিছন পিছনে আসে। সুবান তো অতিরিক্ত নেশা করার কারণে অজ্ঞান হয়ে পড়েই যাচ্ছিল, কিন্তু শাও এসে তাকে ধরে ফেলে আর বলে যে নিজেকে কন্ট্রোল করতে না পারলে এত বেশি ড্রিঙ্ক করার কি প্রয়োজন। সুবান ওকে বলতে থাকে যে তুমি অনেক বেশি হ্যান্ডসাম। শাও ওকে দেওয়ালের দিকে ধাক্কা দিয়ে বলে যে এরপর থেকে এত বেশি ড্রিঙ্ক করবে না, আর এখন থেকে নিজের একটু খেয়াল রাখো। সুবান বলে যে তোমাকে আমার খেয়াল রাখতে হবে। শাও তখন সুবানকে নিজের কোলে তুলে তাকে সেখান থেকে নিয়ে যায়। পরের দিন সকালবেলায় সুবানের যখন ঘুম ভাঙে তখন সে দেখে যে সে তো শাওর অনেক ক্লোজে আছে। আর তখনই তার কালকে রাতের ঘটনাগুলো মনে পড়ে যায়, যে কালকে রাতে ও নেশাগ্রস্ত অবস্থায় শাওর সাথে এই রুমে চলে এসেছিল এবং সে ওর সাথে একটি রোমান্টিক নাইট স্পেন্ডও করে ফেলেছে। এইসব কথা মনে করে তো সুবানের অনেক বেশি এম্বারেসমেন্ট ফিল হতে থাকে, তাই সে তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে চলে যেতে থাকে। সেই সময় শাওয়েরও ঘুম ভেঙে যায় আর সে সুবানকে বলে যে তুমি আমাকে বাই না বলে চলে যাচ্ছ। সুবান শাওয়ের হাত থেকে তখন তার ব্রেসলেটটি নেয় আর বলে যে কালকে রাতে আমাদের দুজনের মাঝে যা হয়েছে সবকিছু ভুলে যাও। শাও বলে তুমি কি শিওর? সুবান হ্যাঁ বলে সেখান থেকে চলে যায়। এই ব্যাপারটা শাওয়ের কাছে ভালো লাগে না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সুবান ভিয়ের সাথে একটি কোম্পানির ডিনারে যায়। এখানে ভি তো সুবানকে নানাভাবে টাচ করার চেষ্টা করে, তবে সুবান তাকে দূরে সরিয়ে দেয়। সেই সময় সেখানে মিস্টার ও আসে এবং তার কাছে সুবানের ড্রেসটি অনেক বেশি ভালো লাগে। সুবান মিস্টার ওকে বলে যে আমি আপনার কোম্পানির সিওর সাথে দেখা করতে চাই, যাতে আমি তাদের সাথে কোলাবরেশন করতে পারি। মিস্টার ও বলে যে হ্যাঁ, আমাদের কোম্পানির সিও এখনই নিচে আসছে। তখনই শাওয়ের এন্ট্রি হয়। শাওকে দেখে তো সুবানের ফেসে 12টা বেজে যায়। ওর তো বিশ্বাসই হচ্ছিল না যে কালকে ও যে ছেলের সাথে রাত কাটিয়েছে সেই ছেলে কোম্পানির সিও। শাও তো এখানে এটাই প্রিটেন্ড করতে থাকে যে সে সুবানকে চিনে না, তবে ভিড়ের কাছে মনে হচ্ছিল যে ওরা দুজন একে অপরকে চিনে। ভি শাওর সামনে সুবানকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়, তবে শাও তো কোনো রিয়াকশনই দেয় না। এরই সাথে আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। আসলে শাও সুবানকে অনেক আগে থেকে চিনতো। কিছু বছর আগে শাওয়ের ভাই মারা গিয়েছে, আর শাওয়ের কাছে এটাই মনে হতে থাকে যে সুবানের কারণে তার ভাই মারা গিয়েছিল। এই জন্যই শাও এসেছে সুবানের থেকে বদলা নিতে, আর তাই তো সে সুবানের ক্লোজে যাওয়ার চেষ্টা করছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে পরের দিন সুবান যায় ভিয়ের কোম্পানিতে। ভি তাকে জানায় যে আমাদের কোম্পানি তোমার কোম্পানির সাথে কোনো কোলাবরেশন আর করতে চায় না। তখন সুবান বলে যে তুমি এভাবে ডিল ক্যান্সেল কিভাবে করতে পারো, কিন্তু ভি তো তার কোনো কথাই শুনছিল না, যার কারণে সুবানের উপর রাগ করে সেখান থেকে চলে যায়। লিফটের মধ্যে সুবানের সাথে মিস্টার ওয়ের দেখা হয়, আর সে মিস্টার ওকে বলে যে প্লিজ আমার সাথে কোলাবরেশন ক্যান্সেল করেন না, আমি অনেক মনোযোগ সহকারে কাজ করব। কিন্তু মিস্টার ওকে জানায় যে
এইসব ব্যাপারে আমার কোনো হাত নেই, আপনাকে তো শুধুমাত্র শাওই হেল্প করতে পারে। সুবান তখন সিদ্ধান্ত নেয় যে সে শাওয়ের সাথে দেখা করতে যাবে। আর সে শাওয়ের সাথে দেখা করতে তো একটি সুইমিং পুলের কাছে যেতে থাকে। সেই সময় পিছন থেকে শাও চলে আসে আর ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে খুঁজছো। সুবান বলে যে আমার তোমার থেকে একটি হেল্পের প্রয়োজন। শাও বলে যে কিন্তু তুমি তো বলেছিলে যে আমরা যাতে এমন প্রিটেন্ড করি যেন আমরা দুজনে একে অপরকে চিনি না। সুবান বলে আসলে এমন কোনো কথা না, আমার কোম্পানি তোমাদের কোম্পানির সাথে কোলাবোরেশন করতে চাই, কিন্তু ভিয়া আমাদের কোম্পানির সাথে সমস্ত কোলাবোরেশন ক্যান্সেল করে দিয়েছে। আমাদের কোম্পানি অনেক ভালো কাজ করে, তোমার উচিত আমাদেরকে একটাবার সুযোগ দেওয়া। শাও তখন ওর ক্লোজে গিয়ে বলে যে কিন্তু তোমারই তো আমার সাথে কোনো সম্পর্ক রাখার ইচ্ছা ছিল না। তখনই ওরা দুজনে সেদিনকার রাতের ঘটনা মনে করতে থাকে, যেখানে শাও সুবানকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি ভিয়ের সাথে শুধুমাত্র টাকার জন্য আছো। সুবান তাকে বলেছিল যে টাকা দিয়ে কি করব, না আমি তাকে ছুতে পারবো না আমি তাকে কিস করতে পারবো, আমার শুধুমাত্র একজন সঙ্গী প্রয়োজন ছিল, এই জন্য আমি ভিয়ের সাথে ছিলাম। এইসব কথা বলেই সুবান ওকে জড়িয়ে ধরেছিল। সিন প্রেজেন্টে আসে। শাও সুবানকে বলে যে তুমি যদি তোমার কোম্পানিকে বাঁচাতে চাও তাহলে আমার সাথে রিলেশনশিপে চলে আসো। এটি বলে শাও সেখান থেকে চলে যেতে থাকে। সুবান তখন ইচ্ছে করে সুইমিং পুলে লাফ মারে। ও সাঁতার কাটতে পারতো না, যার কারণে তো সে পানির মধ্যে ডুবে যাচ্ছিল। শাও তখন ওকে পানির মধ্যে থেকে বাঁচিয়ে উপরে তুলে নিয়ে এসে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করে। জ্ঞান ফেরার পরে সুবান ওকে বলে যে আমি অনেক মনোযোগ সহকারে তোমার কোম্পানির সাথে কাজ করতে চাই। শাওর কথা শুনে ইমপ্রেস হয়ে যায়। এখান থেকে শাও তার ফ্রেন্ড জিয়ের সাথে দেখা করতে যায়, যে তার রিভেঞ্জের ব্যাপারে সবই জানতো। শাও জিকে জানায় যে আমি সুবানকে যত বেশি উইক ভেবেছিলাম ও আসলে অতটা উইক না, আর ও আমার থেকে নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে। আর ওইদিকে আমরা সুবানকে দেখি সে তার ফ্রেন্ড সাংলির কাছে এসে সমস্ত কিছু জানিয়ে দেয়। সাংলি বলে যে তোমার লাইফটা কিভাবে বিপদের মধ্যে কেন নিয়ে যাচ্ছ। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে শাও সুবানকে নিয়ে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করতে যায়। সুবান ওকে আবারও তার কোম্পানির সাথে কোলাবোরেশনের জন্য বলে, তবে শাওর তখন এসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট ছিল না। তখনই সুবানের হাত থেকে ড্রিঙ্কটি শাওর ড্রেসের উপরে পড়ে যায়। সুবান তখন বলে যে তোমার ড্রেসটা তো নষ্ট হয়ে গেল, চিন্তা করো না, আমার কাছে ড্রেস আছে, আমি তোমার জন্য নিয়ে আসছি। এটা বলে সুবান তাড়াতাড়ি করে তার ফ্রেন্ড সাংলির কাছে চলে যায় আর তাকে বলে যে তুমি আমাদের কোম্পানির ড্রেসটা নিয়ে আসো, আর ওইটি এখন শাও পরে আসবে, তুমি লুকিয়ে তাড়াতাড়ি ওর ছবি ক্লিক করে নিও। আর তারপরে আমরা দেখি যে শাও যখন তার ড্রেস চেঞ্জ করে আসে তখন সুবান তাকে দেখে বলে যে তোমার গায়ে এই ড্রেসটা অনেক বেশি স্যুট করেছে। শাও তখন বলে যে আমার ফটোশুট কোথায় হবে, আমাকে বলে দাও, আমি নিজে গিয়ে ফটোশুট করিয়ে নিচ্ছি। এটি শুনে তো সুবান পুরো শকড হয়ে যায়। শাও তখন ওর কাছে গিয়ে বলে যে তুমি কি আমাকে বোকা ভেবেছো, আমি খুব ভালো করেই জানি যে তুমি তোমার কোম্পানির ড্রেস আমাকে পরতে কেন দিয়েছো। এটি বলেই তো শাও সেখান থেকে চলে যেতে থাকে। সুবান তখন তাকে আটকানোর চেষ্টা করলে শাও বলে যে আমি তোমাকে আগে প্রপোজ করেছি, তোমাকে এখন শুধু প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে হবে। সেই সময় সেখানে ভি চলে আসে এবং সে সুবানকে বলে যে এই কারণে তুমি আমাকে ইগনোর করছিলে, যাতে করে তুমি শাওয়ের মতন একটি বড়লোক ছেলেকে পটাতে পারো, তাই তো। এরপরে শাওকে বলে যে তুমি সুবানের মতন বোরিং মেয়েকে নিজের লাইফে রেখে কি করবে, ও তো কাউকে টাচও করতে দেয় না। এটি শুনে সুবান তো ওকে একটু জ্বর মেরে দেয় আর ভি রেগে গিয়ে ওর সাথে তখন খারাপ আচরণ করতে থাকে। এগুলো দেখে শাও রেগে গিয়ে ভিকে সরিয়ে দেয় আর তাকে বলে যে এখন থেকে সুবান আমার। এরপরে শাও সুবানের কাছে গিয়ে বলে যে বলো কোথায় ফটোশুট করাতে হবে। এটি শুনে তো সুবানও খুশি হয়ে যায়। পরবর্তী সিনে আমরা সুবানকে তার স্টুডিওতে দেখতে পাই। এখানে সে তার ফিমেল মডেলের অপেক্ষা করছিল। সেই সময় শাও এসে বলে যে যদি মডেল না আসে তাহলে তুমি আমার সাথে ফটোশুট করিয়ে নিতে পারো। সুবান বলে যে আমার এসবের এক্সপিরিয়েন্স নাই। তখন শাও বলে যে আমারও তো এক্সপিরিয়েন্স নাই, তবে তুমি যদি চাও যে আমি তোমার সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল না করি তাহলে তোমাকে আমার সাথে ফটোশুট করাতে হবে। এটি শোনার পরে তো সুবানের না চাওয়ার সত্ত্বেও ওর সাথে ফটোশুট করাতে হচ্ছিল। ফটোশুট করানোর সময় শাওকে বলে যে ভিজে বলছিল তুমি অনেক বোরিং, তবে আমার কাছে তো মনে হচ্ছে তুমি অনেক বেশি ইন্টারেস্টিং। সুবান ওকে নিজের কাছে টেনে বলে যে তুমি এখন পর্যন্ত আমার ব্যাপারে কিছুই জানো না। ফটোশুট কমপ্লিট হওয়ার পরে আমরা দেখি যে ওদের দুজনের ফটো তো অনেক বেশি সুন্দর এসেছে আর তাদের ফটোগুলো মিস্টার ওর কাছে অনেক ভালো লাগে, যার কারণে সে সুবানের সাথে কন্ট্রাক্ট সাইন করে নেয়।
পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে শাও তার ফ্রেন্ড জিয়ের সাথে দেখা করতে যায়। এখানে আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। আসলে শাও ইচ্ছে করে ওই ফিমেল মডেলকে লেট করিয়েছিল যাতে সে নিয়ে যেয়ে সুবানের সাথে ফটোশুট করাতে পারে। আর ওই দিন সে ভিকেও ইচ্ছে করে রেস্টুরেন্টে ডেকেছিল যাতে ভিওদের দুজনকে একসাথে দেখতে পারে। এসব কিছু শাও এই কারণে করেছিল যাতে করে সে সুবানের বিশ্বাস জিততে পারে। আর এর মাধ্যমে সে শাওর সমস্ত গোপন রহস্যগুলো সম্পর্কে জানতে পারবে। আর এসব কাজের জন্যই তো শাওয়ের তার ফ্রেন্ড জিয়ের হেল্পের প্রয়োজন ছিল, যার মাধ্যমে সে সুবানের আরো বেশি ক্লোজে যেতে পারবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে জি একটি বাইক নিয়ে আসছিল। সেই সময় শাও এবং সুবান মিলে রাস্তা পার হচ্ছিল। আসলে শাওর প্ল্যান ছিল সুবানের সামনে হিরো সাজার, তবে ওর ফ্রেন্ডের বদলে তো অন্য একটি গাড়ি চলে আসে, যার কারণে তো ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পরবর্তী সিনে আমরা সুবানকে হসপিটালে দেখতে পাই, কারণ শাওকে বাঁচানোর চক্করে তার আঘাত লেগে গিয়েছিল। এখানে শাও যখন সুবানকে দেখতে আসে তখন সুবান তাকে বলে যে আমার আঘাত লেগেছে তোমার কারণে, তাই তোমাকে আমার বিজনেসে হেল্প করতে হবে। শাও তো এই ব্যাপারে তাকে কিছুই বলে না, আর তাকে বলে যে যতক্ষণ না পর্যন্ত তুমি ঠিক না হয়ে যাচ্ছ আমি তোমাকে হেল্প করব। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে সাংলি আসে সুবানের সাথে দেখা করতে, আর সে তো সুবানের উপরে অনেক বেশি রাগ দেখাচ্ছিল, কারণ সুবান অনেক আঘাত পেয়েছিল। আসলে এই অ্যাক্সিডেন্টটি সুবান সাংলিকে দিয়ে করিয়েছিল, যাতে করে সেই অ্যাক্সিডেন্টের মাধ্যমে শাওর ক্লোজে গিয়ে তাকে দিয়ে নিজের কাজগুলো হাসিল করে নিতে পারে। ওর সাথে কথাবার্তা শেষ করে সাংলি যখনই সুবানের বাসা থেকে বেরিয়ে আসে তখনই ওর সাথে জিয়ের দেখা হয়। ওদের দুজনকে দেখে এটাই মনে হচ্ছিল যে ওরা দুজনে একে অপরকে চিনে। আসলে ওই দিন রাতে ওরা যখন বারে ড্রিঙ্ক করছিল তখন সেখানে সাংলি এবং জি দুজনে উপস্থিত ছিল। আর এই বারের প্রথম দেখাতে জি তো সাংলিকে পছন্দ করে ফেলেছিল। এই জন্য সেদিন জি সাংলির কাছে গিয়ে তার নাম্বারটি চায়, তবে সাংলি তো তাকে নাম্বারটি দিতে মানা করে দেয়। প্রেজেন্টে জি সাংলিকে জিজ্ঞাসা করে যে তুমি কি ডেলিভারি গার্লের কাজ করছো নাকি এগুলো প্রিটেন্ড করছো। তখন সাংলি বলে এতে তোমার কি যায় আসে, তুমি নিজের কাজে কাজ রাখো। জি বলে যে আসলে আমার বাসাও এখানে। আসলে জি নিজেও সুবানের বাসার পাশে তার বাসাটি নিয়েছিল। এটি শুনে সাংলিতে একটু অবাক হয়। জি তখন সাংলি থেকে আবারও তার নাম্বারটি চাই, কিন্তু সেই সময় জিয়ের কাছে একটি ফোন আসে, আর সে ফোনটি রিসিভ করলে এই সুযোগে সাংলি সেখান থেকে চলে যায়। সাংলিকে যেতে দেখি তো জিও তখন স্মাইল করতে থাকে। পরের দিন আমরা দেখি যে শাও সুবানের অফিসে চলে আসে এবং সে সুবানের সমস্ত কাজই করে দিচ্ছিল। আর এটি দেখে তো সুবান অনেক বেশি খুশি হচ্ছিল। শাও যখন তার কাজ করছিল তখন সুবান তার কাছে এসে আরো বেশি তাকে কাজ দিয়ে দেয়। এরপরে সুবান তার কলিগের সাথে মিলে তার বানানো ডিজাইনগুলো দেখতে থাকে। শাও ওকে বলে যে তোমার সিগনেচারটা অনেক বেশি ইউনিক। সুবান ওকে ধন্যবাদ জানায়। শাও তখন একটি কথা মনে করতে থাকে যে ওর ভাইয়ের বাসাতে ও একটি ড্রয়িং দেখেছিল যেখানে সুবানের এই সিগনেচারটাই করা ছিল। আর এটি দেখার পরে তো শাও ব্যাপারটা আরো শিওর হয়ে যায় যে সুবানের কারণে ওর ভাইয়ের মৃত্যু হয়েছে। কাজ শেষ হওয়ার পরে সুবান যখন চলে যাচ্ছিল তখন সে দেখে যে শাও তো তার জন্য অপেক্ষা করছে। শাও তখন সুবানকে তার বাসাতে রাখতে যায়। সেই সময় অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, যার কারণে শাও তো একটি আমব্রেলা বের করে নিয়ে আসে, আর তারপর সে সুবানকে তার বাসা পর্যন্ত রেখে আসে। সুবান ওকে বলে যে তুমিও বাসাতে সাবধানে চলে যাও এবং গিয়ে ড্রেসটি চেঞ্জ করে ফেলো। শাও তখন ওকে জানায় যে এখন আমিও তোমার পাশের বাসাতে শিফট হয়ে গিয়েছি। এটি শুনে সুবান তো একটু শকড হয়ে যায়, আর তাকে বলে যে জবের ডেসক্রিপশনে তো লেখা ছিল না যে তুমি আমার পাশের বাসাতে এসে থাকবে। শাও বলে যে তুমি আমার ফ্রেন্ড, তাই তোমার পাশে থাকা তো আমার দায়িত্ব। এটা বলে শাও যখন সেখান থেকে চলে যেতে থাকে তখন সুবান তাকে আটকিয়ে বলে যে ওই দিন ঠিকই বলেছিল যে আমি কোনো ছেলেকে আমার কাছে আসতে দেই না, কারণ ছেলেদের কাছে যেতে আমার ঘৃণা লাগে, তবে তোমার কাছে যেতে আমার এমনটা মনে হয় না। এই জন্য তুমি কি আমার ঠিক হতে আমাকে হেল্প করবে যাতে করে আমি মানুষের সাথে ঠিক মতন কন্ট্যাক্ট করতে পারি। শাও তোকে হ্যাঁ বলে দেয়। সুবান শাওর হাত ধরে। এরপরেই সুবান তার বাসার মধ্যে চলে আসে, আর আসার পরেই তো সে ব্লাশ করতে থাকে। আর ওইদিকে শাও মনে মনে ভাবতে থাকে যে সুবান হয়তো তাকে ভালোবেসে ফেলেছে। পরের দিন সুবান শাওকে এসে বলে যে মিস্টার ওং কাপলসদের জন্য ড্রেস ডিজাইন করাতে চাই, আমিও এই কাজটা করতে চাই, এজন্য তুমি কি আমার সাথে যাবে আর আমার বয়ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করবে। শাও তাকে হ্যাঁ বলে দেয়। সুবান তো খুশি হয়ে যায়। শাও লক্ষ্য করে সুবান এখনো তার হাত ধরে রেখেছে। সুবান তখন শাওকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই যে সুবান একটি পার্টিতে আসে যেখানে তার সাথে মিস্টার ওং এবং তার মিসেসের সাথে দেখা হয়। এখানে সে ওনাদের দুজনকে জানায় যে আমি কাপলসদের জন্য ড্রেস ডিজাইন করতে ইন্টারেস্টেড।
মিসেস ওং তাকে বলে যে আমার তোমার এবং ভিয়ের জুড়ি অনেক বেশি পছন্দ। তুমি তো ভালো মতনই জানো যে যারা ভালো কাপল তারাই শুধুমাত্র কাপলসদের জন্য ভালো ড্রেস ডিজাইন করতে পারে। সুবানের কিছু বলার আগে তো ভি সেখানে চলে আসে। সে ওনাদের দুজনকে জানায় যে আমি এবং সুবান ব্রেকআপ করে নিয়েছি, আমরা দুজনে এখন থেকে আর কাপল না। আর তারপর সে সুবানকে বলতে থাকে যে তুমি এখন আমার নাম ইউজ করছো কাজ নেওয়ার জন্য। এগুলো শোনার পরে মিসেস ওং বলে ওঠে যে সরি সুবান, আমি তোমার সাথে কোনো কাজ করতে পারবো না, কারণ আমি সেই সব ডিজাইনারদের সাথেই কাজ করি যারা নিজেরা কাপল, যাতে করে তারা কাপলদের প্রয়োজনীয় জিনিসটাকে ঠিক মতন বুঝতে পারে। সুবানের তো তখন মনটা খারাপ হয়ে যায়, কিন্তু সেই সময় সেখানে সে শাওকে দেখতে পায়। সে শাওকে নিজের কাছে ডেকে নিয়ে আসে, আর তারপরে সে মিসেস ওংকে বলতে থাকে যে শাও হচ্ছে আমার বয়ফ্রেন্ড, কারণ কিছুদিন আগে আমি জানতে পেরেছি যে ভি আমার সাথে চিট করছে, এই জন্য আমি ওর সাথে ব্রেকআপ করে নিয়েছিলাম। এগুলো শুনে তো ভি তখন সুবানের উপর রাগ দেখাতে থাকলে শাও তাকে বাধা দেয়, যার ফলে তো এখানে ভিয়ের সাথে তার তর্কাতর্কি শুরু হয়ে যায়। ওদের দুজনকে এভাবে তর্ক করতে দেখে তো মিস্টার ওং এবং মিসেস ওং সেখান থেকে চলে আসে। কিছুক্ষণ পরে মিসেস ওং সুবানের কাছে আসে এবং তাকে বলে যে তোমার বয়ফ্রেন্ড অনেক বেশি হ্যান্ডসাম, তোমাদের দুজনের দেখাটা কিভাবে হয়েছিল আমি জানতে চাই। সুবান বলতে থাকে যে যখনই আমি জানতে পারি যে ভি আমার সাথে চিট করছে তখন আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপরে আমি একটি বারে যাই যেখানে আমার সাথে দেখা হয় শাওয়ের। প্রথমে তো আমি মনে করেছিলাম যে ও আমার প্রতি ইন্টারেস্টেড না, কিন্তু পরে আমি বুঝতে পারি যে ওর মনটা কতটা বড়। ওইদিকে শাও তো মিস্টার ওং এর সাথে এই সেম কথাই বলছিল, আর এদিকে মিসেস ওং তো সুবানের কথা শুনে অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। মিসেস ওং বলে যে এখন থেকে তো আমি শুধু তোমাদের সাথেই কাজ করব, কারণ তোমাদের দুজনের কাপলটাকে আমার অনেক বেশি পছন্দ হয়েছে। সেই সময় সেখানে শাও আসে এবং সুবানকে বলে যে আমার সাথে চলো। এটা বলেই তো শাও সুবানকে ডান্স ফ্লোরে নিয়ে যায়, আর তারপরে ওরা দুজন মিলে রোমান্টিক ডান্স করতে থাকে। সুবান জিজ্ঞাসা করে যে তুমি আমার এত বেশি ক্লোজে কেন আসছো? শাও বলে যে কারণ আমার ভালো লাগছে। ওদের দুজনকে এভাবে ডান্স করতে তো মিস্টার এবং মিসেস ওং মিলে দেখছিল এবং তাদের কাছে এটা মনে হচ্ছিল যে ওরা দুজনে রিয়েল কাপল। ডান্স কমপ্লিট করে তো সুবান এবং শাও মিলে একটি গেমও খেলে, যার ফলে তো ওরা দুজনে আরো বেশি ক্লোজে চলে আসে। এসব কিছু শেষ হওয়ার পরে তো শাও জিয়ের কাছে চলে আসে, যে শাওকে বলে যে আমার তো এমনটা একদমই মনে হচ্ছে না যে তুমি সুবানের সাথে ভালোবাসার নাটক করছো, বরং আমার কাছে তো এটাই মনে হচ্ছে যে তুমি সুবানকে সত্যি ভালোবেসে ফেলেছো। এই সেম কথাটা তো সাংলিও সুবানকে বলছিল, তবে সুবান তাকে জানায় যে এরকম আসলে কিছুই না। সুবান তো এটাই বলে যে আমি শুধুমাত্র শাওকে ইউজ করছি। ওইদিকে শাও এই সেম কথাটাই জিকে বলে। এরপরে ওরা দুজন মিলে একসাথে বসে ড্রিঙ্ক করছিল। শাও সুবানকে বলে যে আমি তোমার এত বেশি হেল্প করলাম, এর বদলে তোমার তো আমাকে কিছু দেওয়া উচিত। সুবান বলে যে ঠিক আছে, আমি আমার কোম্পানিতে তোমাকে পার্টনারশিপ দিয়ে দিব। তখন শাও বলে যে এটি তো বিজনেস রিলেটেড হয়ে গেল। তখন সুবান বলে যে ঠিক আছে, তাহলে বলো তোমার কি চাই। শাও তখন ওর ক্লোজে গিয়ে বলে যে আমি তোমাকে কিস করতে চাই। এটা বলে সে সুবানকে কিস করতে যাচ্ছিল, কিন্তু তখনই সুবান ওকে বলে দেয় যে আমার ঘুম আসছে। এটা বলে সুবান সেখান থেকে চলে যায়। সুবান রুমে এসে তো শাওর ব্যাপারে চিন্তা ভাবনা করে স্মাইল করছিল, আর এদিকে শাও তো সুবানের ব্যাপারে ভেবে চলেছিল। পরের দিন সকালবেলায় সুবান যখন অফিসে যাওয়ার জন্য বের হয়, তখনই শাও তার বাইক নিয়ে সুবানকে পিক করতে আসে, আর সে সুবানকে তার বাইকে করে নিয়ে আসে। অফিসে আসার পরে তো শাওর পুরো মনোযোগটা শুধু সুবানের দিকে ছিল। সুবানও ওকে দেখে খুশি হচ্ছিল। বিকেলবেলায় ওরা দুজন মিলে একসাথে একটি বিচে যায় এবং সেখানে গিয়ে পাশাপাশি বসে। শাও তো মনে মনে ভাবতে থাকে যে সুবান আমার ভালোবাসার জালে ফেসে গিয়েছে, এবার আমি খুব সহজেই ওর থেকে বদলা নিয়ে নিব। রাতের বেলায় আমরা দেখি যে শাও ড্রিঙ্কস নিয়ে সুবানের বাসাতে চলে আসে, কিন্তু সুবান তো ওর বাসার মধ্যে ঢুকতে দেয় না, যার কারণে তো শাও সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু তখনই সুবান ওকে আটকায়। শাও তো ভাবতে থাকে যে আমার প্ল্যান কাজ করে গেল। এরপরে সেই সমস্ত কথাগুলো জিকে এসে বলে, আর তাকে বলে যে আমি খুব তাড়াতাড়ি সুবানের থেকে রিভেঞ্জ নিয়ে নিব, কারণ আমার এটা মনে হচ্ছে যে সুবানও হয়তো কোনো না কোনো প্ল্যান করছে। জি বলে যে চিন্তা করো না, আমরা দুজন মিলে এ ব্যাপারে খোঁজ নিয়ে নিব। পরের দিন আমরা দেখতে পাই যে শাও যখন অফিস থেকে যাচ্ছিল তখনই তার কাছে ভি আসে এবং তাকে বলতে থাকে যে তুমি কি মনে করেছো তুমি নতুন ছেলে পেয়ে গিয়েছো বলে কি আমাকে আর তোমার কোনো কাজে লাগবে না? সুবান বলে যে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না।
ভি তো সুবানের হাত ধরে ফেলে আর তাকে বলে যে তুমি তো তোমার হাতও কোনোদিন আমাকে ধরতে দাওনি, আর তুমি ওই শাওয়ের সাথে অনেক ক্লোজে গিয়ে ডান্স করছিলে। আমি তোমাকে চিট করেছি, এই সমস্ত দোষ তোমারই, কারণ তুমি কোনোদিন তোমার কাছে আমাকে আসতেই দাওনি। সুবান বলে যে আমাকে যেতে দাও, না হলে কিন্তু আমি পুলিশকে কল দিয়ে ডেকে নিব। ভি বলে যে তোমাকে এখানে কেউই বাঁচাতে আসবে না। কিন্তু সেই সময় সেখানে শাও আসে এবং সে হিরোর মতন এসে ভিকে জোরে একটা পাঞ্চ মেরে দেয়। আর সে সুবানের কাছে এসে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক আছো তো। সেই সময় ভি এসেও শাওকে একটি পাঞ্চ মেরে দেয়। এগুলো দেখে সুবান তো অনেক বেশি ভয় পেয়ে যায়। শাও তো তখন ভিকে ইচ্ছে মতন মারে আর তাকে বলে যে সুবানের থেকে দূরে থাকো, আর তাকে হুমকি দিয়ে বলে যে এরপরে যদি তুমি কোনোদিন সুবানের গায়ে হাত দিয়েছো তাহলে আমি তোমাকে পুরো মেরে ফেলবো। এটা বলেই তো শাও সুবানকে সাথে করে বাসাতে আসে। বাসায় আসার পরে সুবান শাওয়ের আঘাতে ওষুধ লাগিয়ে দিতে থাকে। ওষুধ লাগানোর সময় তো সুবান শাওর ঠোঁটগুলোকে এক নজরে দেখতে থাকে। তখন শাও জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে কিস করতে চাও? সুবান তখন বলে যে না, আমি একটা কাজ করি, তোমার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসি। এটা বলে সুবান সেখান থেকে উঠে চলে যায়। ওর চলে যাওয়ার পরেই তো শাওর মাথাতে একটা আইডিয়া আসে আর সে ফায়ার অ্যালার্মটিকে চালু করে দেয়, যার ফলে তো পুরো বাসাতে পানি ছড়িয়ে পড়ে। আর এটি দেখে তো সুবান অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে হঠাৎ করে এমনটা কিভাবে হয়ে গেল। তবে ফায়ার অ্যালার্ম বাজার কারণে তো শাওর পুরো বাসাটা পুরো নোংরা হয়ে গিয়েছিল আর ওর ঘুমানোর মতন জায়গাটাও ঠিক মতন ছিল না। সুবান বলে যে চিন্তা করো না, আমি তোমার জন্য হোটেলে একটি রুম বুক করে দিচ্ছি। শাও বলে যে যতক্ষণ পর্যন্ত আমার বাসাটা ঠিক না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তুমি তোমার বাসাতে আমাকে থাকতে দাও। আর এমনি তো এখন আমার অনেক বেশি ঘুম আসছে, প্লিজ আমাকে একটু ঘুমানোর জায়গা করে দাও। সুবান বলে যে আচ্ছা ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত তোমার থাকার কোনো ব্যবস্থা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকতে পারো। শাও তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সে শাওয়ার নেওয়ার জন্য চলে যায়। তবে সে ওয়াশরুমে টাওয়াল নিয়ে যেতে ভুলে গিয়েছিল, এই জন্য সে সুবানকে বারবার ডাকতে থাকে। তবে সুবান তার কানে হেডফোন দিয়ে রাখার কারণে সে কিছুই শুনতে পাচ্ছিল না। কিছুক্ষণের মধ্যে সব বাইরে এসে সুবানের কান থেকে হেডফোনটা সরিয়ে দিয়ে বলে যে আমি কখন থেকে তোমাকে ডাকছি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে পাচ্ছ না। তবে সুবান তো তাকে এই অবস্থায় দেখে অনেক বেশি নার্ভাস ফিল করতে থাকে। সেই সময় সুবানের বাসার দরজার বেলটি বেজে ওঠে। সুবান দেখে যে দরজার বাইরে তো তার মা এসেছে, এই জন্য তো সে তাড়াতাড়ি করে শাওকে একটি জায়গাতে লুকিয়ে দেয়। সুবানের মা বাসার মধ্যে আসার পরে সুবানকে জিজ্ঞাসা করে যে তোমার সাথে ভিয়ের ব্রেকআপ কেন হয়েছে। সুবান বলে যে কারণ ভি আমাকে ধোকা দিয়েছে। মা তখন বলে যে কিন্তু ভি তো বলছিল যে তুমি ওকে চিট করেছো। সুবান বলে যে তুমি কি নিজের মেয়েকে বিশ্বাস করো নাকি ওই ভিকে? মা বলে যে অবশ্যই আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমার মনে হয় তুমি তাড়াতাড়ি তোমার জন্য নতুন একটি বয়ফ্রেন্ড খুঁজে ফেলো, কারণ তোমার এখন বয়স হয়ে গিয়েছে এবং তাড়াতাড়ি তোমাকে বিয়ে করতে হবে। সুবান বলে যে হ্যাঁ, আমি যখনই আমার জন্য ভালো একটি ছেলে পাবো তখনই আমি তাকে বিয়ে করে নিব। তখনই সব পিছন থেকে বলে উঠে যে আমিও তো ভালো ছেলে। এটি দেখে সুবান এবং তার মা তো পুরো শকড হয়ে যায়। সুবান শাওকে রুমে নিয়ে এসে বলে যে তোমার কি দরকার ছিল মায়ের সামনে ওইভাবে আসার? এখন আমার মা আমাদের ব্যাপারে কি ভাববে? শাও বলে যে তুমি তো এটাই চাচ্ছ তাই না, যে আমরা দুজনের সত্যি কাপল হয়ে যাই। সুবান তো তখন ব্লাশ করতে থাকে আর তারপর সে তার মায়ের কাছে চলে আসে। মা এখানে সুবানকে বলতে থাকে যে তুমি যদি একটি ছেলের সাথে এভাবে বাসাতে থাকো তাহলে লোকজনে কি বলবে, আর তোমার কেবলই বিয়ের সাথে ব্রেকআপ হয়েছে, এত তাড়াতাড়ি কোনো ছেলের সাথে তোমার রিলেশনশিপে আসাটা উচিত না। সুবান বলে যে মা তোমার এই ব্যবহারগুলোর কারণে আমাদের দুজনের মাঝে রিলেশনশিপটা খুব একটা ভালো না। তুমি সবসময় অন্যের ব্যাপারে বেশি চিন্তা ভাবনা করো আর আমার ব্যাপারে কম। আসলে পাস্টে এমন কিছু একটা হয়েছিল যার কারণে সুবান এবং তার মায়ের মাঝেকার রিলেশনশিপটা খারাপ হয়ে গিয়েছে। সেই সময় শাও এসে বলে যে খাবার রান্না করা হয়ে গিয়েছে। এরপরে তোরা তিনজন মিলে ডিনার করতে বসে। সেই সময় সুবান কিছু একটা নেওয়ার জন্য কিচেনে যায়। তখন সুবানের মা শাওকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি আমার মেয়েকে ভালোবাসো নাকি তুমি শুধুমাত্র ওর সাথে টাইম পাস করছো। শাও বলে যে আমি সত্যি সুবানকে অনেক বেশি ভালোবাসি। এটি বলে সে পুরো কাহিনী শোনাতে থাকে যে সে কিভাবে সুবানের প্রেমে পড়ে গিয়েছে। এইসব কিছু তো সুবান আড়াল থেকে শুনে ফেলে আর এগুলো শুনে তো সে শাওয়ের উপরে অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। এদিকে সুবানের মাও শাওর প্রতি ইমপ্রেসড হয়ে যায়। ডিনার শেষ করার পরে সুবানের মা বলে যে আজকে রাতে আমি এখানেই ঘুমাতে চলেছি। এটি বলে উনি উঠে রুমে চলে যায়। শাও তো তখন অনেক খুশি হয়ে যায় কারণ সে সুবানের সাথে একই রুমে থাকতে পারবে। এরপরে আমরা দেখি যে সুবান যখন ঘুমাচ্ছিল তখন তো
শাও শুধু এক দৃষ্টিতে সুবানের দিকে তাকিয়ে থাকে। পরের দিন সকালবেলায় সুবান দেখে যে শাও তার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে, আর শাও তো এখানে সুবানের ক্লোজে এসে তাকে কিস করতে যায়। কিন্তু তখনই সুবানের ঘুমটা ভেঙে যায়। এর মানে হচ্ছে এটাই যে সুবান এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। সেই সময় শাও সুবানকে বলে যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো, আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি। আসলে সমস্ত কিছু শাওর প্ল্যান ছিল যে সে রোজ সকালে উঠে সুবানের জন্য ব্রেকফাস্ট বানাবে এবং তাকে অফিসেও নিয়ে যাবে, যাতে করে ওর সাথে থাকাটা সুবানের জন্য অভ্যাসে পরিণত হয় এবং সুবান যাতে ওর উপর নির্ভরশীল হয়ে ওঠে। শাওরের প্ল্যানটা তো কাজ করে যায়, কারণ সুবান এখন শুধু শাওরের সাথে থাকছিল। শাও তো এই সমস্ত ঘটনা তার ফ্রেন্ড জিকে এসে বলে, জি তাকে জানায় যে আমার তো মনে হয় যে শুধু সুবানের তোমার অভ্যাস হয়নি, তোমারও সুবানের প্রতি অভ্যাস হয়ে গিয়েছে। কারণ যখনই তুমি সুবানের জন্য নাস্তা রেডি করো তখনই তুমি বসে সুবানের জন্য অপেক্ষা করতে থাকো, এমনকি ও কখন তোমার সাথে অফিসে যাবে সেটার জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকো। শাওজিকে বলে যে না, এমন কিছুই না। সেই সময় শাওর কাছে সুবানের ফোন আসে আর সে সেখান থেকে উঠে চলে আসে। অন্যদিকে আমাদের সুবানকে দেখানো হয়, সে তো শাওর কথাগুলো মনে করে ব্লাশ করতে থাকে। সাংলি তখন সুবানকে জিজ্ঞাসা করে যে তোমার এবং শাওর মাঝে কি কিছু একটা চলছে? সুবান বলে যে এমন কিছুই না, তবে ওর সাথে থাকতে আমার খুবই ভালো লাগে। যখন অন্য কোনো ছেলে আমাকে টাচ করে তখন আমার অনেক বেশি সমস্যা হয়, তবে যখন শাও আমাকে টাচ করে তখন আমার কোনো প্রবলেমই হয় না। সাংলি বলে যে তাহলে তো এর জন্য তোমাকে শাওকে কিছু একটা গিফট করা উচিত। এটি শুনে সুবান একটি স্পোর্টস শোরুমে যায়, আর সেই শোরুমের ওনারকে শাওর একটি ছবি দেখিয়ে বলে যে এরকম ড্রেস কি এখানে পাওয়া যাবে। শাওর পিকচারটি দেখার পরে ওনার বলে যে এই ছেলেটিকে তো আমি চিনি। আসলে যেদিন সুবান এবং সাংলি বারে ড্রিঙ্কস করছিল সেই দিনে ওনারটির সাথে শাওর দেখা হয়েছিল, আর ওই দিনে এই ছেলেটি আমার থেকে আমার ড্রেসটি ধার নিয়েছিল, আর তারপরে সে তোমার জন্য অপেক্ষা করতে থাকে। আর যখনই তুমি ওর সামনে ড্রাঙ্ক হয়ে আসলে তখনই সে তোমাকে উঠিয়ে সেখান থেকে নিয়ে যায়। এগুলো শোনার পরে তো সুবানের ব্যাপারটা বুঝতে পেরে যায় যে শাও তাকে আগে থেকেই চিনে, আর শাও যেগুলো করছে সেগুলো শুধুমাত্র সুবানকে অ্যাপ্রোচ করার জন্য করছে। আর এইসব ভেবে তো সুবান মন খারাপ করে বাসাতে আসে, আর আসার পরেই সে আড়াল থেকে শুনতে পায় যে শাও কারোর সাথে একটা কথা বলছে, যেখানে শাও বলছিল যে সুবান আমার প্রেমে পড়ে গিয়েছে। শাও যখনই সুবানকে দেখতে পায় তখন তো সে পুরো শকড হয়ে যায়, আর সুবান তো এদিকে মন খারাপ করে চলে আসে। শাও তখন সুবানের পিছন পিছন যায় আর তাকে বোঝাতে থাকে যে যেমনটা তুমি মনে করছো আসলে তেমন কিছুই না। সুবান বলতে থাকে যে আমি এই ব্যাপারটা বুঝতে পেরে গিয়েছি যে তোমার আগে থেকে মতলব ছিল তোমার প্রেমের জালে আমাকে ফাঁসানোর। শাও বলে যে তুমি যেমনটা মনে করছো আসলে এমন না, আমি সত্যি তোমাকে অনেক বেশি পছন্দ করি, আর আমি আমার ফ্রেন্ডের সাথে তোমার ফিলিংসের ব্যাপারে না বরং আমার ফিলিংসের ব্যাপারে কথা বলছিলাম, কারণ আমার ফ্রেন্ড মনে করেছিল যে আমি হয়তো কখনোই তোমার প্রেমে পড়বো না, কিন্তু আমি তোমার সাথে থাকতে থাকতে আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি আমার ফ্রেন্ডের সাথে বেট লাগিয়েছিলাম, কিন্তু এখন আমি সেই বেটটি হেরে গিয়েছি। সুবানের তো ওর কোনো কথাই বিশ্বাস হচ্ছিল না। শাও তখন বলতে থাকে যে আমি ফার্স্ট টাইম যখন তোমাকে দেখেছিলাম আমি তখনই তোমাকে পছন্দ করে ফেললি, আর এখন আমি আর কোনোভাবে তোমার থেকে দূরে থাকতে পারবো না। এটি বলে সে সুবানের কাছে গিয়ে তাকে কিস করে নেয়, আর কিস করতে করতে ওরা দুজনে বাসার মধ্যে চলে আসে। কিন্তু বাসায় আসার পরে সুবানের কিছু একটা হঠাৎ মনে পড়ে যায়, আর সে শাওকে দূরে সরিয়ে দেয়। শাও তখন বলে যে আমি কি কোনো ভুল করে ফেললাম? সুবান বলে যে তোমার কোনো ভুল নেই, এটা আমার পার্সোনাল প্রবলেম। শাও বলে যাচ্ছে সরি। সুবান বলে আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? শাও হ্যাঁ বলে। সুবান তখন শাওর কাছে এসে তার কাঁধে মাথা রাখে। শাও তখন মনে মনে ভাবতে থাকে যে সুবানের অতীতে এমন কি ঘটেছিল যার কারণে কোনো ছেলেকে ওকে টাচ করতে দেয় না। পরের দিন আমরা দেখতে পাই যে ওরা দুজনে ওদের ফ্রেন্ডদের সাথে করে একটি জায়গাতে দেখা করে। দুজন ফ্রেন্ডই তো ওদের দুজনকে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো তোমাদের দুজনের মাঝে আসলে কি চলছে। শাও বলে ওঠে যে আমি ওকে পছন্দ করি। সুবান বলে যে এমন কিছুই না, আমরা দুজনে শুধুমাত্র ভালো ফ্রেন্ড। যে এখানে সাংলিকে জিজ্ঞাসা করে যে তুমি যদি সুবানের কোম্পানিতে চাকরি করে থাকো তাহলে ওই দিন ডেলিভারি গার্লের ড্রেস পরে কোথায় যাচ্ছিলে? এটি শুনে সাংলি তো একটু লজ্জায় পড়ে যায়, তবে সাউথের ব্যাপারটা বুঝতে পেরে যায় যে ওই দিনের ওই অ্যাক্সিডেন্টটি সুবানই ইচ্ছে করে করিয়েছিল যাতে করে ও এবং সুবান ক্লোজে আসতে পারে। এটি বলেই তো সে সুবানকে রাগাতে থাকে। সুবান বলে যে তুমিও তো আমার কাছে আসার জন্য অনেক চেষ্টাই করেছো, এমনকি তুমি আমার পাশের বাসাতে শিফট হয়ে গিয়েছো। শাও বলে যে হ্যাঁ তা অবশ্য করেছি। সাংলি তখন বলে যে তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে যে তোমরা দুজনে একে অপরের অনেক বেশি ক্লোজে চলে এসেছো।
কিছুক্ষণ পরে আমরা দেখি যে সুবান এবং সাংলি ওয়াশরুমে ছিল। সাংলি তখন সুবানকে জিজ্ঞাসা করে যে তুমি কি শাওকে টাচ করতে পারো। সুবান বলে যে আমার শাওর সাথে থাকতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু যখনই আমি ওকে টাচ করি তখন আমার আবারও আগের মতনই হতে থাকে। সাংলি বলে যে কোনো সমস্যা নেই, কিছুদিনের মধ্যে এই প্রবলেমটি ঠিক হয়ে যাবে। এই দেখে আমরা দেখি যে জি শাওকে বলতে থাকে যে ওই দিন স্পোর্টস শোরুমে আমি সুবানকে দেখে ফেলেছিলাম, আর সেখানকার ওনার সুবানকে তোমার ব্যাপারে সমস্ত সত্যিটা বলে দিয়েছিল, আর এই জন্য আমি তোমাকে সেই সময় ফোন করেছিলাম। আসলে শাও আগে থেকে জানতো যে এই টাইমে সুবান বাসায় আসতে চলেছে, আর এই জন্যই সে এইসব নাটক করছিল যাতে করে সুবান তার কথা জেলে ফেসে যায়। যে বলতে থাকে যে ওই দিন তো তুমি একটুর জন্য বেঁচে গিয়েছো, তুমি কি এখন সুবানের থেকে তোমার বদলা নিতে চাও না? কিন্তু শাও তো ওকে কোনো জবাবই দেয় না। অন্যদিকে আমাদের ভিকে দেখানো হয়, সে তো শাও এবং সুবানের ফটোগুলোকে দেখছিল। তখনই ভির গার্লফ্রেন্ড সেখানে চলে আসে আর বলতে থাকে যে তুমি কি এখনো সুবানকে ভালোবাসো, কিন্তু ভি তো মানা করে দেয়। ভিয়ের গার্লফ্রেন্ড তো এখানে অনেক বেশি রাগান্বিত অবস্থায় ছিল, এজন্য ভি তাকে নিজের চেয়ারে বসতে দেয়। ভি তার গার্লফ্রেন্ডকে বলতে থাকে যে তুমি সুবানের ব্যাপারে একদমই চিন্তা করো না, তুমি তো শুধুমাত্র আমাদের হবু বেবির ব্যাপারে চিন্তা ভাবনা করো। এই সিনটা এখানে কাট হয়ে যায়। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় যে শাও অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, যার কারণে সুবান শাওকে নিয়ে বাসাতে আসে। শাও তো এখানে কোনোভাবেই সুবানকে নিজের কাছে থেকে সরতে দিচ্ছিল না। সুবান শাওকে এত ক্লোজে দেখে তো তাকে কিস করতে যাচ্ছিল, তবে শাও তো তখন অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালবেলা শাওর যখন ঘুম ভাঙে তখন সে দেখে যে সুবান তো ওখানেই আছে। আর কালকে রাতে ঘটে যাওয়ার ঘটনার জন্য তো শাও তখন সুবানের কাছে গিয়ে মাফ চাইতে থাকে আর বলতে থাকে যে কালকে রাতে আমি উল্টাপাল্টা কোনো কর্মকাণ্ড করে ফেলিনি তো। সুবান বলে যে না, কিছুই করনি, শুধু তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। আজকে আমাদের দুজনকে একটি পার্টিতে যেতে হবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ওরা দুজনে খুব সুন্দর করে রেডি হয়ে পার্টিতে চলে যায়, যেখানে মিস্টার এবং মিসেস অং ওদের জন্য অপেক্ষা করছিল। এই পার্টিতে প্রিয় উপস্থিত ছিল, আর সে যখন শাও এবং সুয়ানকে একসাথে দেখে তখন তো সে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। এই জন্য সে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। তার অ্যাসিস্ট্যান্ট তো তাকে বাধা দেয়, কিন্তু এরপরও ভি তার কোনো কথাই শোনে না। কিছুক্ষণ পরে সুবান যখন ওয়াশরুমে দিকে যায় তখন ভি তার রাস্তা আটকে দাঁড়ায়। সুবান তাকে সরতে বলে ভি তো ওকে জড়িয়ে ধরে, আর ভি বলতে থাকে যে আমি জানি তুমি আমার থেকে কি চাও। এটি বলেই তো সে সুবানের সাথে জবরদস্তি করতে থাকে। সুবান তো ওকে আটকানোর অনেক চেষ্টা করতে থাকে, আর তখনই সুবানের অতীতের কথাগুলো মনে পড়ে যায়। সেই সময় সেখানে শাও চলে আসে এবং সে ভিকে সরিয়ে দিয়ে বলে যে তুমি সুবানের থেকে দূরে থাকো। আর এদিকে সুবান বেচারি তো অনেক বেশি ভয় পেয়েছিল। শাও সুবানের কাছে এসে তাকে নিজের ব্লেজার দিয়ে কভার করে তাকে বাসাতে নিয়ে আসে, আর সে সুবানকে ঘুম পাড়িয়ে দিয়ে বাইরে এসে ভাবতে থাকে যে সুবানের জন্য আমার ভাইয়ের ডেথ হয়েছে, তাহলে ওর কেন কিছু মনে নেই, আর ওর সাথে অতীতেই বা এমন কি ঘটেছিল যার জন্য সবসময় এত বেশি আতঙ্কের মধ্যে থাকে। এদিকে আমরা দেখি যে সুবানেরও ঘুম ভেঙে গিয়েছিল, আর সে বারান্দায় এসে শাওকে দেখতে থাকে। এখানে ওরা দুজনেই চিন্তা ভাবনা করছিল যে অতীতে যদি আমাদের সাথে ওই ঘটনা না ঘটে থাকতো তাহলে আমরা দুজনই আজকে একে অপরের অনেক বেশি কাছাকাছি থাকতাম। পরের দিন সকালবেলায় শাও ঘুম থেকে উঠে সুবানকে বাসার কোথাও খুঁজে পায় না, যার কারণে তো সে অনেক বেশি চিন্তার মধ্যে পড়ে যায়। তাই সে বাইরে গিয়ে এদিক ওদিকে সুবানকে খুঁজতে থাকে, কিন্তু সে সুবানকে কোথাওই দেখতে পায় না। এরপরে সে যখন বাসায় ফিরে আসে তখন সে সুবানকে বাসাতেই দেখে। আসলে সুবান মার্কেটে কিছু কেনাকাটা করতে গিয়েছিল। ও তো সুবানকে দেখা মাত্র এসে জড়িয়ে ধরে আর বলতে থাকে এরপর থেকে তুমি আমাকে না বলে কোথাও যাবে না। সুবান বলে যে ঠিক আছে। এটি বলেই সে শাওয়ের সাথে বিচের কিনারে এসে বসে। সুবান শাওকে জিজ্ঞাসা করে যে তুমি ওই দিন আমার এবং আমার মায়ের মাঝে কি কথা হচ্ছিল সেগুলো তো সবই শুনে ফেলেছিলে তাই না? শাও বলে যে হ্যাঁ। সুবান বলতে থাকে যে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা একটি লোকের সাথে বিয়ে করে ফেলেছিল, আর ওই লোকটি অনেকবারই আমার রুমে এসে আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করত। একদিন তো আমার মা নিজের চোখে এটি দেখে ফেলেছিল, কিন্তু তারপরেও সে ওই লোকটিকে পুলিশের হাতে তুলে দেয়নি। আর সেদিনের পর থেকে আস্তে আস্তে আমার মনের মধ্যে মানুষদেরকে নিয়ে ভয় তৈরি হতে থাকে, তাই আমি কাউকে আমার খুব একটা কাছে আসতে দেই না। আর সেদিনের পর থেকে আমার এবং আমার মায়ের মাঝে সম্পর্কটাও খারাপ হয়ে গিয়েছে, আর আমরা খুব একটা একে অপরের সাথে কথাও বলি না। আমাকে যদি কোনো লোক জড়িয়ে ধরে বা আমাকে টাচ করে তাহলে আমার অনেক বেশি ভয় করে। এইগুলো শুনে তো শাওয়ের সুবানের জন্য অনেক খারাপ লাগতে থাকে। সুবান বলে যে আমার এইসব বিহেভিয়ারের কারণে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? শাওকে জড়িয়ে ধরে বলে যে আমি
কোনোদিনই তোমাকে ছেড়ে যাব না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে শাও সুবানের মায়ের সাথে দেখা করতে আসছে, আর এই ব্যাপারে সে সুবানের মার সাথে কথা বলে। সুবানের মা তখন বলতে থাকে যে আসলে আমি সেই সময় অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি মনে করছিলাম যে এই কথাটা যদি বাইরে লিক হয়ে যায় তাহলে আমার মেয়ের রেপুটেশন খারাপ হয়ে যাবে। এই জন্য আমি এই ব্যাপারে পুলিশকে জড়াই না। তবে এইসব কারণে তো আমার মেয়ে আমার থেকে দূরে সরে গিয়েছে। শাও বলে যে আপনি তো সুবানের গ্র্যাজুয়েট হওয়ার দিনও ওর সাথে দেখা করতে আসেননি। তখন মা বলে যে না, আমি গিয়েছিলাম, তবে আমার সাহস হয়নি ওর সাথে কথা বলতে যাওয়ার। আর সে শাওকে সুবানের একটি ফটো দেখায়। শাও তো এখানে বুঝতে পেরে যায় যে সুবানের মা তাকে অনেক বেশি ভালোবাসে। এখান থেকে শাও যায় সুবানের সাথে দেখা করতে, আর তাকে তার মায়ের সেই ছবিটি দেখিয়ে বলে যে দেখো, তোমার মা তোমাকে অনেক বেশি ভালোবাসে। আমার তো মনে হয় তোমাদের দুজনের মাঝেকার এই সম্পর্কটাকে তোমাদের এইভাবে নষ্ট করা ঠিক না। সুবানও তোর কথাতে রাজি হয়ে যায়। শাও তখন নিজের জ্যাকেটটি খুলে সুবানের গায়ে জড়িয়ে দেয়। সুবান বলে যে তুমি আমার কত বেশি যত্ন নাও। এটি বলে তোরা দুজনে একে অপরকে কিস করে নেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সাংলি একটি বাড়ি আসে। তখনই কিছু ছেলেপেলে এসে সাংলিকে ডিস্টার্ব করতে থাকে। সেই সময় সেখানে জি চলে আসে এবং সে ছেলেগুলোকে বলে যে সাংলি আমার ওয়াইফ, তাই তোমরা ওর থেকে দূরে থাকো। সাংলি তখন জিকে বলে যে ওদেরকে এসব বলার কি দরকার ছিল। তখন জি বলে যে আমি তো তোমাকে শুধুমাত্র বাঁচানোর জন্য বললাম, তবে তুমি চাইলে সত্যি আমার সাথে ডেটে যেতে পারো। সাংলি তো তখন এটি শুনে স্মাইল করতে থাকে। এদিকে আমাদের শাও এবং সুবানকে দেখানো হয়। সুবান শাওকে জিজ্ঞাসা করে যে তুমি সবাইকে নিয়ে এত বেশি চিন্তা করো, এটি তুমি কার থেকে শিখেছো? শাও বলে যে আমার ভাইয়ের থেকে। সুবান বলে যে তাও ভালো যে তোমার এক্স গার্লফ্রেন্ড তোমাকে কিছু শেখায়নি। এটি শুনে তো শাওর একটু খারাপ লাগে যে সুবানের কেন শাওর ভাইয়ের কথা মনে নেই। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে শাও যখন ঘুমাচ্ছিল তখনই তার ভাইয়ের মেমোরিগুলো তার মনে পড়তে থাকে, যে কিভাবে তার ভাই সুইসাইড করেছিল। তখনই তার এই ভয়ানক স্বপ্নটি ভেঙে যায়, আর তখন সে উঠে তার ভাইয়ের ডায়েরিটি পড়তে থাকে, যেখানে সে মেয়ের ব্যাপারে লেখা ছিল যাকে তার ভাই ভালোবাসতো। এখানে লেখা ছিল ওই মেয়েটি অনেক বেশি সুন্দর ছিল এবং তার লম্বা চুল ছিল এবং সে দুধ খেতে অনেক বেশি পছন্দ করত। শাও মনে করতে থাকে যে এই সমস্ত কিছু সুবানের মধ্যেও রয়েছে। তখনই সে তার ভাই ডায়েরির মধ্যে থেকে সুবানের সিগনেচার করা একটি ড্রয়িংও দেখতে পায়, আর এটি দেখে তো তার এটি বিশ্বাস হয়ে যায় যে সুবানের জন্যই তার ভাই মারা গিয়েছে। এই জন্য সে তার মনকে কোনোভাবে শক্ত করে যে তাকে সুবানের থেকে বদলা নিতেই হবে। পরবর্তী সিনে শাও অফিসে ছিল। সুবান তখন ওর কাছে এসে নতুন প্রজেক্টের সমস্ত ডিটেলসগুলো তাকে দিয়ে দেয়। শাও তখন সুবানকে জিজ্ঞাসা করে যে তোমার কি ভয় করে না আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়? সুবান বলে যে না, আমি তোমাকে বিশ্বাস করি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। শাও তখন বলতে থাকে যে আমি এবার এটার ব্যবহার করব। এরপরে সে জিয়ের কাছে এসে বলে যে আমাকে সুবানের থেকে বদলা নিতেই হবে। ওর নতুন আসা প্রজেক্টের ডিটেলসটি আমি আগে পাবলিক করে দিব, আর এইসব দেখে ওর যখন মন খারাপ হবে তখন তো আমার অনেক বেশি ভালো লাগবে। যে বলে যে তুমি এমনটা করতে পারছো না, তাই না? কারণ তুমি ওকে ভালোবেসে ফেলেছো। শাও বলে যে না, আমি যে কোনো ভাবে ওর থেকে আমার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে চাই। জিতো তখন শাও থেকে পেন ড্রাইভটি নিয়ে চলে আসে, আর তারপরে যে একটি বাড়ি এসে এইসব কাজই করছিল। সেই সময় সেখানে সাংলি আসে, তবে জিতো তার কাজে ব্যস্ত ছিল। সাংলি তখন বলে যে আমি তোমার কাছে আছি, কিন্তু তারপরে তুমি তোমার কাজে ব্যস্ত। জি তখন বলে যে ঠিক আছে, আমি কাজ পরে করে নেব। এটা বলে সে ল্যাপটপটাকে সাইডে রেখে সাংলির সাথে কথা বলতে থাকে। অন্যদিকে আমরা শাওকে দেখি, সে যখন অফিসে আসে তখন সে সুবানকে কোথাও দেখতে পায় না, যার কারণে তো সে ওখানে একটি জায়গাতে বসে সুবানের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই সেখানে সাংলি আসে। সাংলিকে দেখেও জিজ্ঞাসা করে যে আজকে অফিসে কোনো ঝামেলা হয়নি তো? সাংলি বলে যে কই না তো। শাও তো এটি শুনে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখনই সাংলি বলে যে আজকের পর থেকে তুমি কখনোই সুবানকে দুধ দিও না, কারণ ওর দুধে অ্যালার্জি রয়েছে। ও তোমাকে মানা করতে পারে না, যার কারণে ও দুধ খায়, কিন্তু দুধ খাওয়ার পরেই ওকে অ্যালার্জির ওষুধ খেতে হয়। এটি শুনে তো শাও অনেক বেশি কনফিউজড হয়ে যায়, আর সে তাড়াতাড়ি করে বাসায় এসে তার ভাইয়ের ডায়েরিটি বের করে পড়তে থাকে, যেখানে স্পষ্ট ভাষায় লেখা ছিল যে যে মেয়েটিকে তার ভাই পছন্দ করে সেই মেয়েটির দুধ অনেক বেশি পছন্দ। আর এটি পড়ার পরে তো শাওর ব্যাপারটা বুঝতে পেরে যায় যে তার ভাই যে মেয়েটিকে পছন্দ করতো সুবান আসলে সেই মেয়েটি না। এই জন্য তো এখন সব কোনোভাবে যাচ্ছিল না যে সুবানের লাইফে কোনো গরমিল হোক, তাই সে তাড়াতাড়ি করে অফিসে চলে আসে সুবানের কাছে। কিন্তু তখনই সাংলি অফিসে এসে সুবানকে বলে যে কেউ একজন আমাদের ডিজাইন লিক করে দিয়েছে। এসব কিছু দেখে তো শাওর তখন অনেক বেশি খারাপ লাগতে থাকে।
সেই সময় কিছু ইনভেস্টর আসে সুবানের কাছে আর তারা সুবানের থেকে টাকা চায়। সুবান তখন তাদেরকে বলতে থাকে যে আমি জানি নিশ্চয় আমাদের কম্পিটিটররাই আমাদের ডিজাইনগুলো চুরি করে লিক করেছে, তবে আপনারা চিন্তা করবেন না, এর কোনো সমাধান আমি খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। আর সে মিস্টার ওংকে বলতে থাকে যে আপনি একদমই চিন্তা করবেন না, আপনার ডিজাইন একদমই লিক হয়নি আর আমি খুব তাড়াতাড়ি আপনাদের টাকাও ফেরত দিয়ে দিব। এটা বলে সে সবাইকে সরি বলে। এগুলো শুনে তো ইনভেস্টররা সেখান থেকে চলে যায়। আর সব কিছু দেখে তো স্যার অনেক বেশি খারাপ লাগছিল। সুবান তখন অফিসে এসে সবাইকে বলতে থাকে যে নিশ্চয় আমাদের কম্পিটিটররাই এরকমটা করেছে। আর এদিকে শাও যায় তার ফ্রেন্ড জিয়ের সাথে দেখা করতে আর তাকে বলতে থাকে যে সুবান আসলে ওই মেয়েটি না যার জন্য আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। যে বলে যে আমিও সময় পাইনি, এই জন্য আমি সুবানের ডিজাইনটি পাবলিক করতে পারিনি। এর মানে হচ্ছে এটাই যে জি সুবানের ডিজাইনটি পাবলিক করেছিল না, বরং অন্য কেউ করেছিল। শাও বলতে থাকে যে ভালোই হয়েছে যে ওর জন্য আমার ভাইয়ের মৃত্যু হয়নি, কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। এরপরে সে শাওর অফিসে চলে আসে, এসে দেখে যে সবাই তো নিজেদের মধ্যে কথা বলছে যে এখন আমরা কি করব, কারণ ওদের সমস্ত ডিজাইন লিক হয়ে গিয়েছিল, যার কারণে ওদের সমস্ত রেপুটেশনও অনেক বেশি নিচে নেমে গিয়েছে। শাহ বলতে থাকে যে আমার মনে হয় আমাদের অন্য কোম্পানিতে গিয়ে চেক করা উচিত যে আমাদের ডিজাইনটি কে লিক করেছে। সুবানের কাছেও তো ওর আইডিয়াটি ভালো লাগে। এরপরে ওরা দুজন মিলে অন্য একটি শপে চলে যায় এবং সেখানকার ড্রেসের ছবিগুলো লুকিয়ে ক্লিক করতে থাকে। আর ওরা তো এই ব্যাপারটা বুঝতে পেরে যায় যে এই শপের লোকেরাই ওদের ডিজাইনটি লিক করেছে। ওরা দুজনে যখন তাদের অফিসে ফিরে আসে তখন সাংলি তাদেরকে জানায় যে আমাদের প্রোডাকশনের একটি লোকই এই কাজ করেছে। এগুলো শোনার পরে সুবান বলতে থাকে যে নিশ্চয় ওনার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো নেই, তাই সে বাধ্য হয়ে এসব কাজ করেছে। সাংলি বলে যে ওই লোককে তোমাকে অফিস থেকে বের করে দেওয়া উচিত। শাও বলে যে এটা করার কোনো প্রয়োজন নেই, এর কোনো না কোনো সলিউশন আমি অবশ্যই নিয়ে আসবো। পরের দিন সুবান শাওকে সাথে করে হসপিটালে আসে কাউশির সাথে দেখা করতে। আসলে ইনি ওর প্রোডাকশন হাউসে কাজ করত। কাউশি এখানে সুবানকে জানায় যে আমার ভাইয়ের অবস্থা অনেক বেশি খারাপ। কাউশির ভাইকে দেখে তো শাওর তখন তার ভাইয়ের কথা মনে পড়ে যায়। কাউশিকে তো ওরা তখন বাইরে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে যে তুমি এই সমস্ত কিছু কেন করেছো। কাউশি বলতে থাকে আসলে আমি এমনটা করতে চাচ্ছিলাম না, কিন্তু আমার ভাইয়ের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, এই জন্য আমাকে বাধ্য হয়ে এসব কিছু করতে হয়েছিল। শাও বলে যে তোমার ভাইয়ের অবস্থা এত খারাপ ছিল, তাহলে তোমার কোম্পানি ছেড়ে দেওয়া উচিত ছিল আর তোমার ভাইয়ের ঠিক মতন খেয়াল রাখা উচিত ছিল। অন্যের লাইফ নষ্ট করে তুমি কি এমন পেলে? কিন্তু সুবান তো শাওকে চুপ করিয়ে দেয়, যার কারণে শাও সেখান থেকে চলে যায়। কাউশি তো অনেক আপসেট হয়ে সুবানের থেকে ক্ষমা চায়, যার কারণে সুবান ওকে মাফ করে দেয়। বাসায় ফিরে এসে সুবান শাওর সাথে কথা বলতে চায়, তবে শাও তো তার সাথে কথা বলতে মানা করে দেয়। কিছুক্ষণ পরে সুবান ওর জন্য খাবার বানিয়ে নিয়ে আসে, তবে এসে দেখে যে শাও তো এখানে নেই। এই জন্য তো সে শাওকে বারবার ফোন করতে থাকে, তবে শাও তো তার ফোন রিসিভ করে না। এদিকে তো শাও এই ব্যাপারটা একদম শিওর হয়ে যায় যে সুবান আসলে তার ভাইকে মারেনি। এই জন্য সে সিদ্ধান্ত নেয় যে সে সুবানের থেকে আর কোনো রিভেঞ্জ নিবে না। পরের দিন সকালবেলায় সুবান যখন শাওর রুমে আসে তখন সে শাওর রুমে তার ভাইয়ের সাথে একটি ফটো দেখতে পায়। এই ফটোটি দেখার পরে তো সুবানের ব্যাপারটা বুঝতে পেরে যায় যে শাও কোথায় থাকতে পারে। অন্যদিকে আমাদের শাওকে দেখানো হয় সে তো ওই ফটো লোকেশনের জায়গাতে বসেছিল। এখানে শাও কল্পনা করতে থাকে যে তার ভাইও তার সাথে বসে আছে। শাও তো অনেক ইমোশনাল হয়ে তার ভাইয়ের থেকে ক্ষমা চাইতে থাকে যে আমি তোমার মৃত্যুর বদলা নিতে পারলাম না। ওর ভাই বলতে থাকে যে এতে তোমার কোনো দোষ নেই আর এসব কারণে তুমি সুবানের মনে কষ্ট দিও না। শাও বলে যে তুমিই ছিলে যে কিনা আমি যেখানেই যেতাম তুমি আমাকে খুঁজে ফেলতে, তবে এখন তুমি নেই আর কেউ আমাকে এই জায়গাতে খুঁজতে আসবে না। তখন শাওর ভাই বলে যে একদিন তোমার লাইফে এমন একজন পার্সন আসবে যে তোমাকে এখান থেকেও খুঁজে বের করবে, আর সেই পার্সনটাকে তুমি নিজের লাইফ থেকে কখনো যেতে দিও না। সেই সময় সেখানে সুবান চলে আসে। সুবানকে দেখে তো শাও পুরো শকড হয়ে যায় আর ওকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে খুঁজে কিভাবে পেলে। তখন সুবান বলে যে তুমি এই পুরো দুনিয়াতে যেখানেই থাকো না কেন আমি তোমাকে খুঁজে ফেলবো। শাও বলতে থাকে যে এই জায়গার ব্যাপারে শুধু আমার ভাই জানতো, যখনই আমার মন খারাপ হতো আমি তখনই এই জায়গাতে চলে আসতাম আর আমার ভাই আমাকে এসে এখান থেকে নিয়ে যেত। সুবান তো তখন শাওয়ের চোখের পানিটি মুছে ওকে কিস করে নেয়। পরবর্তী সিনে আমাদের ভিকে দেখানো হয়। আসলে ভি সুবানের সেই ডিজাইনগুলোকে লিক করিয়েছিল আর সেই ডিজাইনটি সে সুবানের কম্পিটিটর কোম্পানিকে দিয়েছিল। সেই কোম্পানির ম্যানেজার আসে ভি এর সাথে কথা বলতে। ম্যানেজার বলতে থাকে যে আমাদের নামে কেস হতে চলেছে, প্লিজ এতে আমাকে সাহায্য করো। ভি বলে যে আমি তোমার এবং সুবানের ঝামেলার মধ্যে পড়তে চাই না।
আমি তো শুধু সুবানের রেপুটেশন খারাপ করতে চেয়েছিলাম, যেটা আমি করে ফেলেছি। এরপর ভি একজন রিপোর্টারকে ফোন দেয় আর বলে যে আমি আরেকটি আর্টিকেল পাবলিশ করতে চাই। ওইদিকে আমাদের সুবানকে দেখানো হয়, সে তো অফিসে বসেছিল এবং শাও তাকে ব্যাক ম্যাসেজ দিচ্ছিল। এখানে সুবান শাওকে জিজ্ঞাসা করে যে তোমার কি আমার বয়ফ্রেন্ড হয়ে ভালো লাগছে। শাও বলে যে তুমি তো অনেক বেশি সুন্দর, তোমার থেকে সুন্দর আর কেউ নেই। সেই সময় সুবানের কাছে একটি নোটিফিকেশন আসে। সুবান যখন তার ফোনটি চেক করে তখন দেখে যে ভি একটি আর্টিকেল পাবলিশ করেছে, যেখানে সে লিখেছিল যে সুবান 1 নম্বরের একটি লোভী মেয়ে আর এই জন্য সে শাওকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছে। এগুলো দেখে তো সুবান রেগে গিয়ে ভিয়ের কাছে যায়। ভি ওকে দেখে বলে যে আমি জানতাম তুমি এখানে অবশ্যই আসবে। সুবান বলতে থাকে যে তুমি নিজের এতগুলো টাকা কেন নষ্ট করছো আমার রেপুটেশন খারাপ করার জন্য। কিন্তু ভি তোর কোনো কথাতেই গুরুত্ব দিচ্ছিল না, যার কারণে সুবান রেগে গিয়ে একটি লাথি মেরে ওকে সুইমিং পুলের মধ্যে ফেলে দেয়। ভি তখন বলতে থাকে তোমার সাহস কিভাবে হলো আমাকে সুইমিং পুলে ফেলে দেওয়ার। সুবান বলে যে এরপরে যদি তুমি আমার রেপুটেশন খারাপ করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমাকে একদমই ছেড়ে দিব না, আর তুমি আমার এবং শাওর মাঝে আসার একদমই চেষ্টা করবে না। এটা বলে সুবান বাসায় ফিরে আসে। ভি তখন সুবানকে বলে যে তোমার একা একা ওখানে যাওয়ার কি দরকার ছিল, এরপর থেকে তুমি এমন কোথাও গেলে আমাকে সাথে নিয়ে যেও। কিন্তু সুবানের তো পুরো মনোযোগ ওই নিউজের প্রতি ছিল। শাও তখন ওকে চকলেট দেয়। সুবান তো রেগে গিয়ে বলে যে আমাকে ইরিটেট করো না। শাও বলে যে ঠিক আছে রুমে যেয়ে ঘুমিয়ে পড়ো, কিন্তু সুবান তো যেতে চাচ্ছিল না, যার কারণে শাওকে কোলে তুলে রুম পর্যন্ত নিয়ে যায় আর তাকে বলে যে খুব সুন্দর মতন এবার ঘুমিয়ে পড়ো। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সুবান একা কোম্পানিতে বসে লাইভ স্ট্রিমিং করছিল আর সে এখানে নিজের ব্লুপ্রিন্টস গুলো দেখাচ্ছিল আর বলছিল যে আমি প্রথমে এই ড্রেসগুলো ডিজাইন করেছিলাম। এর সাথে সে সবাইকে এটাও বলে যে আমি এবং শাও একে অপরকে অনেক বেশি ভালোবাসি, আমার টাকার প্রতি আসলে কোনো লোভই নেই। যখনই ওর লাইভ স্ট্রিমিং শেষ হয় তখনই সেখানে শাও চলে আসে আর সে ওকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে একা কি করছো। সুবান বলে যে সবাইকে এটি বলা জরুরি ছিল। শাও বলে যে তুমি তো এখন সবাইকে এটাও বলে দিয়েছো যে আমি তোমার বয়ফ্রেন্ড। সুবান বলে যে তুমি কি তাহলে চাচ্ছিলে না যে আমি এই কথাটা সবাইকে জানাই। শাও বলে যে আমি তো এটাই চাচ্ছিলাম। সুবান তখন শাওকে নিজের কাছে টেনে নিয়ে আসে এবং তাদের দুজনের রোম্যান্স তো আবারও শুরু হয়ে যায়। পরের দিন ওরা দুজন মিলে যখন কোম্পানিতে যায় তখন সাংলি ওদেরকে জানায় যে সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে গিয়েছে। কিন্তু শাও বলে যে আমরা এত সহজে ওই ভিকে ছেড়ে দিব না, আমরা ওর থেকে বদলা নিয়েই ছাড়বো। এরপরে শাও একটি মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করে যেখানে সে সবাইকে জানায় যে আমরা ভিয়ের বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিব। এরপরে সে সবাইকে তাদের টাস্কগুলো বুঝিয়ে দেয় যে কাকে কি করতে হবে। এরপর আমরা দেখি যে জি এবং সাংলি মিলে সেই কোম্পানিতে যায়, যে কোম্পানি সুবানের বিরুদ্ধে সেই আর্টিকেলগুলো লিখেছিল। যে এখানে ওই কোম্পানির ম্যানেজারকে বলে যে তুমি যদি আমাকে সমস্ত প্রুফগুলো দিয়ে দাও যে কে তোমাকে দিয়ে এই আর্টিকেলটি লিখিয়েছে, তাহলে এর বদলে আমি তোমাকে অনেকগুলো টাকা দিব, আর এর সাথে তোমাকে ওই পোস্টটিও ডিলিট করতে হবে। এই লোকটি তো জি এর কথাতে রাজি হয়ে যায় আর সাংলি তো এই সুযোগে সমস্ত কিছু রেকর্ড করে ফেলে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ভিয়ের ম্যানেজার এসে তাকে বলে যে সবাই ব্যাপারটা জানতে পেরে গিয়েছে যে সুবানের বিরুদ্ধে ওই আর্টিকেলটা আপনি লিক করেছেন, আর এই জন্য পুলিশরাও এখন আমাদেরকে ইনভেস্টিগেশন করবে। এইসব কথা শুনে তো ভি অনেক বেশি রেগে যায়। অন্যদিকে আমরা দেখি যে সাংলি সুবানকে বলে যে তোমার এবং শাওর ফটোসগুলোর কারণে তো আমরা অনেক ভালো রেসপন্স পাচ্ছি, আর এই ফটো দেখার পরে তো সবাই এটাই বলছে যে শাওর মতন বয়ফ্রেন্ডই সবার চাই, আর আমারও মনে হয় যে আমারও শাওর মতন বয়ফ্রেন্ডই চাই। সুবান বলে যে তোমার কাছেও তো অনেক ভালো একটা ছেলে রয়েছে, তুমি তাকে হ্যাঁ বলে দাও। আসলে সুবান এখানে জিয়ের ব্যাপারে বলছিল যে কিনা তাদের দুজনকে দেখছিল। সাংলি বলে যে এমন আসলে কিছুই না, আমি এবং জি ভালো ফ্রেন্ড। আচ্ছা বাদ দাও এসব কথা, কালকে তোমার কি প্রোগ্রাম রয়েছে তাই বলো। তখন সুবান বলে যে তেমন কিছুই না। সাংলি তখন বলে যে লাস্টবার বার্থডেতে আমি তোমাকে কোনো গিফটই দিতে পেরেছিলাম না, তাই আমার মনে হয় এবার আমাদের একটি পার্টির আয়োজন করা উচিত। সুবান বলে যে আমি আসলে কিছুই করতে চাই না, তবে সুবান মনে মনে ভাবছিল যে শাও নিশ্চয়ই তার বার্থডেতে স্পেশাল কিছু একটা প্ল্যান করছে। এমনকি সুবানের মনের মধ্যে তো এটাই চলছিল যে নিশ্চয়ই শাও মিটিংয়ে সবাইকে ডেকে ওর বার্থডের ব্যাপারে প্রিপারেশন নিচ্ছে। এইসব কিছু ভেবেই তো সে মনে মনে অনেক খুশি হচ্ছিল। এজন্য সে শাওকে বলে যে তুমি এভাবে মিটিং চালিয়ে যাও। সুবান তো সাংলিকে সাথে করে তখন অফিস থেকে বেরিয়ে আসে। সেই সময় সাংলির কাছে জিয়ের ফোন আসে। সুবান সাংলিকে জিজ্ঞাসা করে যে জি কি বলছিল। সাংলি বলে যে কিছুই না, ও তো সবসময় উল্টাপাল্টা কথা বলার জন্য আমাকে ফোন দেয়। এইটি শোনার পরে তো সুবানের আরো বিশ্বাস হয়ে যায় যে নিশ্চয়ই ওরা আমার জন্য কোনো পার্টির প্ল্যান করছে।
এরপরেও আবারও অফিসে ফিরে আসে এবং সে শাওকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কি করছো, কিন্তু শাও তো ওকে বলে যে আমি এখন ব্যস্ত আছি, তোমার সাথে কথা বলতে পারবো না। এটি বলে শাও ফোনটি কাট করে দেয়। সুবানের তো এটাই মনে হতে থাকে যে নিশ্চয়ই কোনো পার্টির প্ল্যান করছে, এই জন্য ওর কাছে সময় নেই আমার সাথে এখন কথা বলার মতন। পরের দিন সকালবেলায় তো সুবান অনেক সুন্দরভাবে রেডি হয়ে যায়, কারণ আজকে তার বার্থডে ছিল এবং সে এইভাবেই শাওয়ের সামনে আসে। কিন্তু শাও তো ওকে ঠিক মতো নোটিসই করে না, উল্টো সে সুবানকে বলে যে আজকে আমার অফিসে যেতে একটু লেট হয়ে যাবে। এটা বলে তো শাও সেখান থেকে চলে যায়। সুবান ওকে আটকে বলে যে তুমি হয়তো কিছু একটা ভুলে গিয়েছো। শাও তখন সুবানের ফরহেডে একটি কিস করে সেখান থেকে চলে যায়। সুবানের তো তখন মনে হতে থাকে যে নিশ্চয়ই পার্টি অফিসেই হবে, এই জন্য ও এখন আমাকে উইশ করলো না। এই জন্য তো খুশি খুশি অফিস চলে আসে। তবে এখানে আসার পরে সে দেখে যে সবাই তো ওকে ইগনোর করছে। সুবানের তো তখন মনে হয় যে আসলে সবাই আমার বার্থডে ভুলে গিয়েছে। এই জন্য তো সুবান মন খারাপ করে তার রুমে এসে বসে থাকে। সেই সময় শাও সেখানে চলে আসে আর সে সুবানকে বলে যে আমি তোমার জন্য কিছু একটা নিয়ে এসেছি। সুবান খুশি হয়ে বলে যে আমি জানতাম তুমি কখনোই কিছু ভুলবে না। কিন্তু শাও তো এখানে ওকে খাওয়ার জন্য ডাম্পলিংস দিয়ে দেয় আর বলে যে আগে এগুলো সমস্ত খেয়ে ফেলো, তারপরে মনোযোগ দিয়ে কাজ করো। এটা বলে শাও সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে তো সুবান শাওর কাছে আসে আর তাকে বলে যে আজকে তুমি একটু বেশি কাজ করছো। শাও বলে যে হ্যাঁ অনেক কাজ আছে তো এই জন্য। সুবান তখন বলে যে আচ্ছা অন্য দিনের থেকে কি আজকে আমাকে একটু দেখতে আলাদা মনে হচ্ছে? শাও বলে যে হ্যাঁ অন্যান্য দিনের থেকে আজকে তুমি একটু বেশি ফাউন্ডেশন ইউজ করে ফেলেছো। এটি শুনে তো সুবান অনেক রেগে যায়। আর সে শাওকে বলতে থাকে যে যতক্ষণ পর্যন্ত তোমার সব কাজ শেষ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তুমি বাসায় আসবে না। আর তারপরে সে মন খারাপ করে হোটেলের রুমে চলে আসে, যেটি সে আজকের জন্য বুক করিয়েছিল। এখানে আসার পরে সুবান ভাবতে থাকে যে কারোরই আমার বার্থডের কথা মনে নেই, তবে সুবান তো আজকে রাতটা শাওর সাথে কাটাতে চাচ্ছিল। এই জন্য তো শাওকে ফোন দিয়ে ওখানে ডেকে নেয়। কিছুক্ষণ পরেই শাও ওখানে চলে আসে। সুবান তো এখানে অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল আর সে শাওকে দেখা মাত্রই তো তাকে নিজের কাছে টেনে নেয় আর বলতে থাকে যে তোমার আমার বার্থডের কথা একদমই মনে ছিল না তাই না? শাও বলে যে না আমার মনে আছে আর আমি তোমার জন্য একটি প্ল্যানও করে রেখেছি। সুবান বলে যে তাহলে তুমি আমাকে ইগনোর কেন করছিলে? শাও বলে যে কারণ আমি তোমার জন্য একটি স্পেশাল সারপ্রাইজের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম। ওরা দুজনে তো একে অপরের কাছাকাছি এসে কিস করতে যাচ্ছিল, কিন্তু তখনই ওদের রুমের বেলটি বেজে ওঠে। আসলে জি, সাংলি এবং কাউশি মিলে সুবানকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে এসেছিল, কিন্তু ওরা তো ওদের দুজনকে এইভাবে একসাথে দেখে পুরো শকড হয়ে যায়। সুবান তো ওদের সামনে শাওকে কিস করে নেয়। এটা দেখে তো ওরা সবাই তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসে। এদিকে শাও তো সুবানের আস্তে আস্তে অনেক বেশি কাছে চলে এসেছিল। সে সুবানকে জিজ্ঞাসা করে যে এখন কি আমি কাছে আসলে তোমার ভয় করে না? সুবান না বলে দেয়। শাও বলে যে তোমার আমার সাথে আনকমফোর্টেবল ফিল হচ্ছে না তো? সুবান তো আবারও না বলে দেয়। এরপরে ওরা দুজন মিলে এখানে ইন্টিমেট হয়ে যায়। কিছুক্ষণ পরে আমাদের দেখানো হয় যে সুবান ঘুমাচ্ছিল আর শাও তো ওকে দেখে যাচ্ছিল। সুবানের ঘুম ভেঙে গেলে সে শাওকে জিজ্ঞাসা করে যে কি দেখছিলে? শাও বলে যে আমি তোমাকে দেখছিলাম, যে তুমি আগের বারের মতন আমাকে ছেড়ে আবার চলে যাবে না তো? সুবান বলে যে এখন আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এটি শুনে শাও তো ওকে এসে জড়িয়ে ধরে। সুবান বলে যে তুমি যদি আমার সাথে আগে দেখা করতে তাহলে অনেক ভালো হতো। তুমি তো আমার কাছে পুরো একটি মেডিসিনের মতন, যে আমার কাছে আসা মাত্রই আমাকে ঠিক করে দিয়েছে। তবে শাওয়ের কাছে তো অনেক বেশি খারাপ লাগছিল, কারণ সে সুবানের কাছে এ কারণে এসেছিল কারণ সে ওর থেকে রিভেঞ্জ নিতে চাচ্ছিল। শাও তো সুবানকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই সুবান ওকে জিজ্ঞাসা করে যে তোমার কোনো সিক্রেট আছে কি? কিন্তু শাও তো ওকে মানা করে দেয় আর তারপরে ওরা দুজনে আবারও খুনসুটি করতে থাকে। পরের দিন আমরা দেখি যে সুবান কোথাও একটা যাচ্ছিল, তখনই সে শাওকে একটি মেয়ের সাথে দেখতে পাই। এই মেয়েটির নাম ছিল মিন। শাওকে মিনের সাথে দেখে তো সুবান অনেক বেশি জেলাস ফিল করছিল। সুবান তখন শাওর কাছে যেতে যাচ্ছিল, কিন্তু তখনই শাওর কাছে জি চলে আসে আর সে শাওকে নিজের সাথে করে নিয়ে যায়। তারপর সে শাওকে বলে যে কেউ একজন এই ব্যাপারটা জানতে পেরে গিয়েছে যে তুমি সুবানের কাছে গিয়েছো ওর থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য, আর কেউ এই ফটোটিও লিক করে দিয়েছে। শাও তো এই ব্যাপারটা বুঝতে পেরে যায় যে নিশ্চয়ই কাজটি ভিয়ের। আর এদিকে আমাদের সুবানকে দেখানো হয় সে তো অনলাইনে শাওয়ার ব্যাপারে রিসার্চ করছিল, আর এখান থেকে সে জানতে পারে যে কিছু সময় আগে শাওয়ার ভাই সুইসাইড করেছে। সেই সময় সাংলি ওর কাছে চলে আসে আর জিজ্ঞাসা করতে থাকে যে কালকে রাতে তোমাদের দুজনের মাঝে কি হয়েছিল। এটি শুনে তো সুবান লজ্জা পেতে থাকে।
আর বলতে থাকে যে কালকে আমরা দুজনেই অনেক বেশি ক্লোজে চলে এসেছিলাম। সুবানের সাথে কথাবার্তা শেষ করে তো সাংলি আসে জিয়ের সাথে কথা বলার জন্য। ওরা দুজনেও তো সুবানের ব্যাপারে কথাবার্তা বলছিল যে সুবান এবং শাও এত তাড়াতাড়ি কিভাবে একে অপরের ক্লোজে চলে আসলো। আর আমাদেরকে দেখো, আমরা এখন পর্যন্ত সিঙ্গেল। জি বলে যে কেননা আমরা দুজনও কাপল হয়ে যাই। সাংলি বলে যে সর্বপ্রথম আমাদেরকে ভালো ফ্রেন্ড হতে হবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে শাও খাবার রান্না করছিল। সুবান তো এক দৃষ্টিতে ওকে দেখে চলছিল আর জিজ্ঞাসা করে যে তোমাকে এত ভালো খাবার রান্না করতে কে শিখিয়েছে। শাও বলে যে আমি নিজেই শিখেছি। সুবান বলে যে তুমি কতগুলো মেয়ের জন্য খাবার রান্না করেছো। শাও তো তখন সুবানকে কোলে তুলে সেখান থেকে নিয়ে যায় আর ওর কাছে গিয়ে বলে যে তুমি কি জেলাস ফিল করছো। সুবান বলে একদমই না, আমি তো শুধু এটাই জানতে চাচ্ছিলাম যে তুমি কোন কোন মেয়ের জন্য খাবার রান্না করেছো। শাও বলে যে আমি শুধুমাত্র তোমার জন্য খাবার রান্না করেছি। এটা বলেই তো শাও তখন সুবানের সাথে রোমান্টিক হতে থাকে, কিন্তু সুবান তো ওকে আটকে নেয় আর বলে যে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আজকে আমি তোমাকে একটি মেয়ের সাথে দেখেছিলাম যে মেয়েটা অনেক বেশি লম্বা এবং তার চুলগুলো অনেক লম্বা ছিল। ওই মেয়েটি কে ছিল? শাও বলে যে ওটি আমার সৎমা ছিল। তবে সুবান তো এই কথাটি বিশ্বাস করে না। শাও তখন বলে যে আসলে আমার বাবা দ্বিতীয় বিয়ে করে রেখেছে। এগুলো শোনার পরে তো সুবানেরও ওর কথা বিশ্বাস হয়ে যায়। এরপরে সুবান শাওর কোলের মধ্যে শুয়ে বলে যে আমি অনেক ভাগ্যবতী যে আমি তোমার মতন একটি ছেলেকে লাইফ পার্টনার হিসেবে পেয়েছি। শাও তো এখানে সমস্ত সত্যিটা সুবানকে বলতে যাচ্ছিল, কিন্তু তখনই সুবান বলে ওঠে যে খাবার মনে হয় পুড়ে যাচ্ছে। এটি বলে তো সুবান দৌড়ে কিচেনে চলে যায়। তখনই শাওর কাছে ভিয়ের মেসেজ আসে, যার কারণে তো শাও একটু ভয় পেয়ে যায়। আর যখনই সুবান আসে তখনই শাও তাড়াতাড়ি করে ফোনটিকে লুকিয়ে ফেলে। পরবর্তী সিনে আমরা দেখি যে ভি সেই জায়গাতে যায় যেখান থেকে সে শাওর সমস্ত প্ল্যান সম্পর্কে জানতে পেরেছিল। এসব কিছু দেখে তো ভি অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন সকালবেলায় তো সুবান এবং শাও একসাথে ঘুমিয়েছিল আর শাওর ফোন তো তখন কন্টিনিউয়াসলি বেজে চলছিল। সুবান তখন জিজ্ঞাসা করে যে কার এতবার ফোন আসছে। শাও বলে যে আমার বাবার, সে ডিনার করার জন্য আমাকে বাসায় ডাকছে। সুবান বলে যে তাহলে তো তোমার যাওয়া উচিত। শাও বলে যে কিন্তু আমার বাবার সাথে আমার কথা বলতে একদমই ভালো লাগে না। সুবান বলে যে আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই, চলো আমিও তোমার সাথে যাব। কিন্তু শাও তোর কথাগুলোকে ইগনোর করে দেয়। এরপরেই শাও আসে তার ফ্রেন্ড জিয়ের সাথে দেখা করতে। আর সে জিকে বলে যে ভি আমার সমস্ত প্ল্যানের ব্যাপারে জানতে পেরে গিয়েছে। জি বলে যে তাহলে তুমি এবার কি করবে? শাও বলে যে আমি কিছুই জানি না, শুধু এটাই জানি যে কোনোভাবেই সুবান যেন এই ব্যাপারে জানতে না পারে। জি বলে যে তোমাকে তো এক সময় না এক সময় সুবানকে সমস্ত সত্যটা বলতে হবে। তুমি কতদিন আর সত্যটা ওর থেকে লুকিয়ে রাখবে? পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে শাও এবং সুবান একে অপরকে কিস করছিল। তখনই শাওয়ের বাবা এসে শাওকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। আর শাওয়ের বাবা সুবানের কাছে এসে তাকে টাকা অফার করে আর বলে যে তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। আসলে সমস্ত কিছু একটি কাহিনী ছিল যেটি সাংলি সুবানকে শোনাচ্ছিল। সুবান বলে যে তুমি যেমনটা মনে করছো তেমন আসলে কিছুই না। শাও এবং তার বাবার মাঝে সম্পর্কটা ভালো না, এই জন্য শাও চাচ্ছে না তার বাবার সাথে আমাকে দেখা করাতে। সাংলি তখন বলে যে কিন্তু আমার মনে হয় যে এরপরেও তোমার ওর ফ্যামিলির সাথে দেখা করা উচিত। এখান থেকে সাংলি চলে যায় জিয়ের সাথে দেখা করতে। দুজনে বসে ড্রিঙ্ক করতে থাকে, কিন্তু সাংলি তো একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে। জি জিজ্ঞাসা করে যে তুমি কি কোনো টেনশনের মধ্যে আছো যে এত বেশি ড্রিঙ্ক করছো? সাংলি বলে যে এমন কিছু না, আসলে আমার ড্রিঙ্ক করতে অনেক বেশি ভালো লাগে। ওরা দুজনেই তো একে অপরের সাথে অনেক গল্প করতে থাকে আর একে অপরের সাথে সময় কাটিয়ে তো ওদের অনেক ভালো লাগছিল। পরের দিন আমরা দেখতে পাই যে ভি বাসায় পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। তখনই মিন তার কাছে এসে বলে যে আজকে শাও এখানে আসতে চলেছে। যদি শাও এখানে চলে আসে তাহলে শাওর বাবা সমস্ত বিজনেস তাকেই দিবে। ভি বলে যে চিন্তা করো না, শাও এখানে আসতে পারবে না। সেই সময় শাওর বাবা সেখানে চলে আসে আর উনি ওদের দুজনকে জিজ্ঞাসা করতে থাকে যে আমার ছেলে শাওকে এখন এখানে আসেনি। ভি বলে যে শাও এখানে কোনোদিনও আসবে না। কিন্তু তখনই শাও সুবানকে নিয়ে সেখানে চলে আসে। ড্যাড তো শাওকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে ওরা সবাই মিলে বসে খাবার খেতে থাকে। ড্যাড তো এটা ভেবে খুশি ছিল যে তার ছেলেরও গার্লফ্রেন্ড রয়েছে। ড্যাড শাওকে বলে যে এবার তোমাকে ফ্যামিলি বিজনেস সামলাতে হবে আর ভি তোমাকে সমস্ত কিছু শিখিয়ে দিবে। ভি বলে যে হ্যাঁ আমি ওকে সমস্ত কিছু শিখিয়ে দিব, একবারও আমার আন্ডারে চলে আসুক। শাও বলে যে তুমি নিজেই তো কিছু জানো না, তুমি আবার আমাকে কি শিখাবে? তোমার থেকে এত বেশি চালাক আমি। মিন বলে যে বড়দের সাথে তোমার এভাবে কথা বলা উচিত না। শাও বলে যে তুমি আমার মা না, তাই আমার উপরে অধিকার ফলানোর চেষ্টা করো না। মিন্তু তখন রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। ভিও তখন মিনের পিছন পিছনে যায়।
ড্যাড তখন শাওকে বলতে থাকে যে তুমি কি একদিনও বাসাতে শান্তি মতন এসে থাকতে পারো না। শাও তখন বলে যে আজকে যদি আমার ভাইয়ের ডেথ অ্যানিভার্সারি না হতো তাহলে আমি এখানে কোনোদিনও আসতাম না। ড্যাড তো অনেক বেশি রেগে যায় আর শাওকে বলে যে তুমি এখান থেকে বেরিয়ে যাও আর আজকের পর থেকে এখানে আর একবারও আসবে না। শাও তখন মন খারাপ করে সুবানকে সেখান থেকে নিয়ে চলে যেতে থাকে। সেই সময় ভি উপর থেকে সমস্ত ডকুমেন্টসগুলো ফেলতে থাকে আর এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে এটা প্রমাণ হয়ে যায় যে শাও আসলে সুবানের থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য তার কাছে এসেছিল। সুবান তো এসব কিছু দেখে ব্যাপারটা বুঝতে পেরে যায় যে শাও আসলে তাকে কোনোদিনও ভালোবাসেনি, যার কারণে তো সে মন খারাপ করে সেখান থেকে চলে যেতে থাকে। শাও তো তখনও পিছন পিছন যায় আর ভি তো ওদের দুজনকে এভাবে দেখে মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল। শাও তো সুবানকে গিয়ে আটকায় আর ওর সাথে কথা বলার চেষ্টা করে। সুবান বলে যে তুমি কি আমাকে কোনোদিনও ভালোবাসোনি। শাও বলে যে এই ব্যাপারটা সত্যি যে আমি তোমাকে ইচ্ছে করে অ্যাপ্রোচ করেছিলাম, তবে এখন আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। ভালোবাসার ব্যাপারে আমি তোমাকে কোনোদিনও মিথ্যা বলিনি। সুবান তো রেগে গিয়ে ওকে থাপ্পড় মারতে যাচ্ছিল, কিন্তু তারপরেও সে ওকে মারতে পারে না। আর সে শাওকে বলতে থাকে যে যদি সত্যি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে আজকের পর থেকে তুমি আমার কাছে আর কোনোদিন আসবে না। এটা বলে সুবান সেখান থেকে চলে যেতে থাকে। শাওকে আটকানোর চেষ্টা করে, তবে সুবান তোর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা দেখি যে শাও কাজ করার জন্য অফিসে আসে, তবে সুবান তো একবারের জন্য শাওর দিকে তাকাচ্ছিল না। এরপরে তো শাওর জন্য খাবারও নিয়ে আসে, তবে সুবান তো ওকে ইগনোর করেই সেখান থেকে চলে যায়। শাও তখন মন খারাপ করে একটি জায়গাতে বসে পড়ে। তখনই সাংলি এসে শাওকে বলতে থাকে যে তোমার কোনো কথায় যদি সুবান হার্ট হয়ে থাকে তাহলে তুমি ওর কাছে গিয়ে ওর থেকে ক্ষমা চাও, তা না হলে কিন্তু পরে তোমাকে এই নিয়ে পস্তাতে হবে। শাও তো তখন সিদ্ধান্ত নেয় যে সে সুবানের কাছে গিয়ে ক্ষমা চাইবে। রাতের বেলায় সুবান তার বাসাতে বসে কাজ করছিল, তখনই শাও এসে সুবানের বাসার দরজাটি নক করে, কিন্তু সুবান তো শাওর কথাগুলোকে ইগনোর করার জন্য কানে হেডফোন পরে নেয়। কিছুক্ষণ পরে সে যখন শাওর কোনো সাউন্ড পাচ্ছিল না তখন সে মনে করে যে শাও হয়তো চলে গিয়েছে, যার কারণে তো সুবান তার বাসার দরজাটি খুলে দেখতে থাকে। কিন্তু তখনই সে দেখে যে শাও তো এখানে বসে রয়েছে। শাওকে দেখে সে তাড়াতাড়ি বাসার দরজাটি আটকাতে যায়, কিন্তু এই চক্করে তো শাও তার হাতে আঘাত পেয়ে যায়। সুবান তখন শাওকে বলে যে তুমি এখন এখান থেকে চলে যাও, যখন আমার ইচ্ছে হবে তোমার সাথে কথা বলার তখন আমি নিজেই তোমার সাথে কথা বলে নিব। এটি বলেই তো সুবান বাসার দরজাটি আটকে দেয় আর শাও তো মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সুবান অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে আর সে সাংলিকে বলতে থাকে যে আমি অনেক বেশি বোকা, এই জন্য তো আমি শাওর কথা জালে ফেসে ওকে ভালোবেসে ফেলেছি। সাংলি তো ওকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে তোমার শাওকে মাফ করে দেওয়া উচিত, তবে সুবান তো মানা করে দেয়। এই সেম বারে শাও এসেছিল জিয়ের সাথে আর সেও এখানে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে আর তারপরে চিল্লে চিল্লে বলতে থাকে যে আমি অনেক বেশি বোকা, এই জন্যই তো আমি সুবানের মতন মেয়ের মনে কষ্ট দিয়েছি। জি এবং সাংলি তো তখন একে অপরকে দেখে ফেলে আর বুঝতে পেরে যায় যে ওদের দুজনকে এখন কি করা উচিত, আর ওদের দুজনকে তারা একসাথে বসিয়ে দেয়। সাংলি জিকে বলতে থাকে যে আমাদের দুজনকে ওদের ব্যাপারে ইনভলভ হওয়া ঠিক না, ওরা দুজনে এভাবে একে অপরের সাথে বসে ওদের মাঝে যে প্রবলেমগুলো হয়েছে সেগুলোকে ওরা সলভ করে নিক। আর এদিকে ওরা দুজন তো পুরো অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালবেলায় সুবানের যখন ঘুম ভাঙে তখন সে দেখে যে সে তো শাওর কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছিল। সুবানের তখন মনে পড়ে যে কালকে ওরা দুজনে ড্রাঙ্ক অবস্থায় অজ্ঞান হয়ে গিয়েছিল আর তারপরে ওদের দুজনকে এই রুমে নিয়ে আসা হয়। সুবান তো লজ্জা পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে উঠে চলে যেতে থাকে। তখনই পিছন থেকে শাও বলে ওঠে যে আজকেও তুমি আমাকে না বলে চলে যাচ্ছ, আর তারপরে সে সুবানের ব্রেসলেটটি তার দিকে বাড়িয়ে দেয়। সুবান তো ওকে কোনো উত্তর না দিয়ে ওর হাত থেকে ব্রেসলেটটি নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আর এটি দেখে তো শাও তখন হাসতে থাকে। পরের দিন সুবান যখন অফিসে যায় তখন সাংলি তার কাছে আসে আর বলে যে আমাদের সমস্ত অর্ডারই ক্যান্সেল হয়ে গিয়েছে। এটি শুনে সুবান তো অনেক অবাক হয়ে যায়। সেই সময় সেখানে ভিও আসে আর সে সুবানকে বলে যে আমি মিস্টার ওং এর পুরো কোম্পানি কিনে নিয়েছি, তাই আজকে থেকে আমি যেমন ভাবে বলবো তোমাকে তেমন ভাবেই কাজ করতে হবে, কারণ তুমি আমার আন্ডারে এখন থেকে কাজ করবে। এইসব কথা বলতে বলতেই তো ভি ওর দিকে এগোতে থাকে। সুবান যখন পিছনে সরতে যায় তখন তো পড়ে যেতেই যাচ্ছিল, তবে তখনই শাও এসে ওকে ধরে ফেলে। এরপরে শাও ভিকে বলতে থাকে যে তুমি সুবানের কোম্পানিকে কিছুই করতে পারবে না, কারণ আমি তোমার কোম্পানির সব থেকে বড় শেয়ার হোল্ডার, আর আমি এখন থেকে যা বলবো তোমাকে তাই শুনতে হবে। আর আমি তোমাকে বলছি যে তোমাকে এই সব কিছু করা এখনই বন্ধ করতে হবে। আর এখান থেকে আমরা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানতে পারি যে শাওয়ের বাবা শাওকে তাদের কোম্পানির সব থেকে বড় শেয়ার হোল্ডার বানিয়ে দিয়েছিল, আর তার শাওয়ের কাছে এই রাইটসটা ছিল যে শাও যে কোনো ডিসিশনকে না বলতে পারবে।
আর এসব কথা শোনার পরে তো ভি অনেক রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা দেখতে পাই যে জিয়া আসে সুবানের সাথে কথা বলতে, যাতে করে সে শাও এবং সুবানের মাঝে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটিকে সে ক্লিয়ার করে দিতে পারে। যে এখানে বলতে থাকে যে তোমার থেকে যে শাও রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছিল, এতে পুরোপুরি শাওকে দোষ দেওয়া যায় না। এইটি বলেই তো সে সুবানকে একটি পিকচার দেখায়, যে পিকচারের নিচে সুবানের সাইন করা ছিল। এই ছবিটা দেখে তো সুবানের একটি কথা মনে পড়ে যায়। আর আমরা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানতে পারি যে অনেক বছর আগে সুবান একটি সমুদ্রের পাড়ে ঘুরতে গিয়েছিল, আর সেখানে সে হুইল চেয়ারে বসে থাকা একটি ব্যক্তিকে দেখতে পায়, যাকে দেখে এটাই মনে হচ্ছিল যে সে অনেক কষ্টের মধ্যে রয়েছে। সুবান তখন ওই লোকটির একটি স্কেচ তৈরি করে এবং নিজের সিগনেচার দিয়ে ওই স্কেচটিকে ওই লোকটিকে দেয়, আর বলে যে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে, তবে এখানে তোমার হাসিটা মিসিং, তুমি যদি হাসো তাহলে তোমাকে আরো বেশি ভালো লাগবে। এরপরে সুবান যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই সেখানে শাও আসে তার ভাইকে নিতে। আর এখানে ওদের দুজনের ফার্স্ট দেখা হয়েছিল। যেহেতু এটা অনেকদিন আগের কথা, তাই তাদের দুজনেরই কারোরই এটা খুব একটা মনে নেই। সিন প্রেজেন্টে আসে। ওরা দুজনে যখন এসব কথাবার্তা বলছিল, তখন শাও ওদের কথা শুনে ফেলে। সুবান শাওকে দেখা মাত্র ওকে জিজ্ঞাসা করে যে তুমি শুধুমাত্র একটা ড্রয়িং এর উপর ভিত্তি করে আমার থেকে প্রতিশোধ নিতে চলে এসেছিলে। শাও বলে যে শুধুমাত্র ড্রয়িং এর জন্য না, তোমার একটি পিকচারও আছে আমার কাছে। এটি বলে সে সুবানকে পিকচারটি দেখায়, যেখানে সুবান শাওয়ের ভাইকে সে ড্রয়িংটি বানিয়ে দিচ্ছিল। এখানে তো শাও তার সমস্ত ভুলগুলোর জন্য সুবানের থেকে ক্ষমা চায়, আর সুবানও এবার তাকে মাফ করে দেয়। ওরা দুজনে তো ওদের দুজনের রিলেশনশিপটাকে আবারও আগের মতন ঠিক করতে সেই সমুদ্রের পাড়ে যায়, যেখানে তাদের অনেক বছর আগে ফার্স্ট দেখা হয়েছিল। ওদের দুজনের ভালোবাসাটাকে চিরস্থায়ী করার জন্য তো ওরা তখন একটি লাভ লক সেখানে লাগায়। সুবান বলে ওঠে যে আমার অনেক ভালো মতনই মনে আছে যে তোমার ভাইও এই লকগুলোকে সেদিন অনেক মনোযোগ সহকারে দেখছিল। শাও বলে যে তাহলে তো এমনটাও হতে পারে যে আমার ভাইয়া তার গার্লফ্রেন্ডের সাথে এখানে কোনো না কোনো লক অবশ্যই লাগিয়েছিল। এটা বলেই তো ওরা দুজন মিলে তখন ওর ভাইয়ের সেই লকটিকে খুঁজতে শুরু করে। আর তারা খুঁজতে খুঁজতে তার ভাইয়ের সেই লকটি খুঁজেও পেয়ে যায়। আর তারা দেখে যে এখানে তো শাওর ভাইয়ের পাশে মিনের নামটি লেখা ছিল। এই লকটি দেখার পরে তো শাওর বুঝতে আর একটুও বাকি থাকে না যে তার ভাই আসলে তার ডায়েরিতে মিনের ব্যাপারে লিখেছিল। শাওর ভাই যখন এই ব্যাপারটা জানতে পেরেছিল যে মিনের বিয়ে তারই বাবার সাথে ঠিক হয়েছে, তখন নিশ্চয়ই শাওর ভাই অনেক বেশি কষ্ট পেয়েছিল। আর এসব কষ্ট শাওর ভাই নিজের মনের মধ্যে চাপা রেখে দিয়েছিল। এসব কিছু জানার পরে তো শাও তখন সুবানকে বলতে থাকে যে না জানি আমার ভাই তার মনে মনে কত বেশি কষ্ট পেয়েছে। আর এত কষ্ট সহ্য করতে না পেরে আমার ভাই শেষ পর্যন্ত সুইসাইড করে ফেলে। আর এই সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে মিন। আর আমার মনে হয় যে ভিউ এর পিছনে দায়ী, তাই আমাদেরকে যেভাবেই হোক ওদের থেকে প্রতিশোধ নিতেই হবে। পরের দিন আমরা দেখি যে মিন যখন একটা হসপিটালে যায়, তখন সুবান তো ওকে ফলো করতে থাকে। সেখানে তো কিছুক্ষণ পরে ভিও চলে আসে। আর এখানে আসার পরে ভি মিনকে জিজ্ঞাসা করে যে বেবি ঠিক আছে তো? মিন বলে যে হ্যাঁ। সুবান তো লুকিয়ে লুকিয়ে ওদের দুজনের সমস্ত কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও করতে থাকে। এই ভিডিওটি তো সে শাওকে নিয়ে গিয়ে দেখায়। শাও তখন বলে যে কিন্তু ওরা বেবির ব্যাপারে এত বেশি কেন চিন্তিত? এই বেবির মধ্যে কি কোনো প্রবলেম রয়েছে, নাকি এমনও হতে পারে যে বেবিটা আসলে আমার বাবারই না? এইসব কিছু চিন্তা ভাবনা করে তো ওরা দুজনে একটু অবাক হয়ে যায়। পরের দিন আমরা দেখি যে ভিয়ের কোম্পানিতে একজন ইনভেস্টর যায় আর বলে যে এখন পর্যন্ত তোমার কোম্পানিতে যে ট্রানজেকশনগুলো হয়েছে সেগুলোকে আমরা চেক করতে চাই। ভি বলে যে আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি হচ্ছে এই কোম্পানির বস। তখনই সেখানে শাও চলে আসে। আর সে ভিকে বলে যে তোমাকে ইনফরমেশনগুলো আমাদেরকে দিতেই হবে, আর এটি তোমার জন্য বাধ্যতামূলক। আর কোম্পানির সবাইকে এমনটা করতে হচ্ছে কারণ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি যে কোম্পানির সমস্ত টাকা বিদেশে ট্রান্সফার হয়ে যাচ্ছে, কিন্তু সেই টাকাগুলো আসলে কি কাজে লাগছে এগুলোকে আমাদেরকে চেক করতে হবে। এইসব কথা শুনে তো ভি একটু ঘাবড়ে যায়। আর সে শাওকে বলে যে এত তাড়াতাড়ি এত খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যে পরিবারের ছেলে, আমার বোনের পেটেও সেই পরিবারেরই সন্তান রয়েছে। দেখা যাবে এই খেলায় কে জিতে। শাও বলে যে ও তাই নাকি? এটা বলে তো শাও সেখান থেকে চলে যায়। ভি তো এদিকে ঘাবড়ে গিয়ে মিনকে ফোন দেয়। ওইদিকে আমরা মিনকে দেখি সে তো হসপিটালে চেক আপ করতে গিয়েছিল। মিন ডক্টরকে তার সমস্ত রিপোর্টগুলো আনতে বলে। ডক্টর যখন রিপোর্টগুলো নিয়ে আসতে যায়, তখন মিন ডক্টরের কম্পিউটার থেকে সমস্ত ডাটাগুলো ডিলিট করে দেয়। তারপরেও তাড়াহুড়া করে তার গাড়িতে গিয়ে বসে পড়ে।
কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তো ওর খুবই বমি পাচ্ছিল, যার কারণে ওকে গাড়ি থেকে নামতে হয়। আর তখনই আমরা দেখি যে ড্রাইভারের সিটে তো জি বসে আছে। মিন যখনই গাড়ি থেকে নামে তখনই তো জি তাড়াতাড়ি করে মিনের ডকুমেন্টস গুলোর সাথে তার ডকুমেন্টস গুলোকে চেঞ্জ করে দেয়। এরপরে যে এই ডকুমেন্টস গুলোকে নিয়ে সে শাও এবং সুবানকে দেখায়। এই ডকুমেন্টস গুলো দেখার মাধ্যমে তো ওরা এই ব্যাপারটা জানতে পেরে যায় যে মিন সত্যি প্রেগনেন্ট, তবে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রেগনেন্ট হয়েছে। আর মিন তার বাচ্চাকে ইউজ করে শাওয়ের পরিবারে ঢুকেছে। আর সে এখন এটাই দাবি করছে যে এই বাচ্চাটা নাকি শাওয়ের বাবার। শাও তো বলে যে এই ব্যাপারটা আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার বাবাকে জানিয়ে দিব। অন্যদিকে আমরা মিনকে আবারও হসপিটালে দেখতে পাই, কারণ শাওয়ার বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছে। ডক্টর এখানে মিনকে জানায় যে আপনার হাজবেন্ডের ট্রিটমেন্ট তাড়াতাড়ি শুরু করতে হবে, নাহলে উনি কোমায়ও চলে যেতে পারে। মিন তখন ডক্টরকে একটি মেডিসিন দেয় আর বলে যে এই মেডিসিনটা অনেক মারাত্মক, আমি চাই এই মেডিসিনটা আপনি আমার হাজবেন্ডকে দিন, যাতে করে সে তাড়াতাড়ি কোমাতে চলে যেতে পারে। আর এই কাজটি করার জন্য তো সে ডক্টরকে একটি বড় অ্যামাউন্টের চেকও দেয়। ডক্টর তো মিনের কথাতে রাজি হয়ে গিয়ে শাওর বাবাকে মেডিসিনটি দিয়ে দেয় এবং উনি কোমাতে চলে যায়। এই ব্যাপারটা যখন শাও জানতে পারে তখন তো সে খুব রেগে গিয়ে তার বাড়িতে যায়। শাওকে দেখে ভি বলে ওঠে যে তুমি কি তোমার বাবাকে লাস্ট বারের জন্য ভাই বলতে এসেছো? এখানেও তো ওদের একটি লয়ারও ছিল। লয়ার তখন শাওকে একটি হুইল দেখায়, আর যেটির মাধ্যমে শাও জানতে পারে যে শাওর বাবা তো তাদের সম্পত্তির বেশিরভাগ অংশ মিন এবং তার অনাগত সন্তানের নামে লিখে দিয়েছে। আর শাওর ভাগে ছিল অনেক অল্প একটু সম্পত্তি। শাও রেগে গিয়ে তখন ভিকে জিজ্ঞাসা করে যে আমার বাবা তো পুরো সুস্থই ছিল, তাহলে হঠাৎ করে সে কোমাতে কিভাবে চলে গেল? ভি তখন বলে যে এরকম অসুস্থতা তো তোমাদের বংশেরই একটা লক্ষণ। দেখো না, এখন তোমার বাবা হঠাৎ করে কোমায় চলে গিয়েছে, আর কিছু বছর আগে তোমার ভাই পাগল হয়ে তো পরে সুইসাইড করে মারা গেল। এইসব কথা শুনে তো শাও রেগে গিয়ে ভিকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই ভিয়ের বডিগার্ড এসে তো শাওকে ধরে ফেলে। আর তারপরে তো ভি নিজে শাওকে মারতে থাকে। সুবান তো তখন শাওয়ের সামনে চলে আসছে আর সে ভিকে বলতে থাকে যে আমি পুলিশ অলরেডি ফোন দিয়ে দিয়েছি, তাই তুমি শাওকে এখন ছেড়ে দাও। ভি বলে যে ঠিক আছে, আমি শাওকে ছেড়ে দিব যদি তুমি আমার লাইফে আবারও ফিরে আসো। সুবান বলে যে এটা আর কোনোদিনও সম্ভব না। এটা বলেই তো সে তার ফোনে থাকা ডকুমেন্টসের পিকচারগুলো ভিকে দেখায়, যেখানে ক্লিয়ারলি লেখা ছিল যে মিন তার বাচ্চাটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তার পেটে নিয়েছে। মিন তখন বলে ওঠে যে এখন আর এসব কিছু দেখে কিচ্ছু হবে না, কারণ হুইলে তো অলরেডি বলা হয়ে গিয়েছে যে শাওয়ের বাবার বেশিরভাগ সম্পত্তি আমার এবং আমার অনাগত সন্তানের নামে। সুবান বলে যে তুমি কি শুধুমাত্র টাকার জন্য শাওয়ের ভাইকে চিট করেছিলে? আর এখান থেকে কিছু বছর আগের ফ্ল্যাশব্যাকের ঘটনাটি দেখানো হয়, যেখানে আমরা দেখি যে শাওয়ের ভাই এবং ভি মিলে একসাথে যাচ্ছিল। তখন ওরা দেখে যে একজন মহিলা ওয়ার্কারের উপরে অনেক বেশি চিৎকার করছে, কারণ ওই ওয়ার্কারটি মহিলাটির পোশাক নষ্ট করে দিয়েছে। এগুলো দেখে শাওয়ের ভাই যখন ওই ওয়ার্কারকে হেল্প করতে যাবে ভাবছিল, তখনই সেখানে মিন চলে আসে। আর সে মহিলাটিকে বলে যে একজন ওয়ার্কারের সাথে এরকম আচরণ করা তোমার একদমই ঠিক হচ্ছে না। মিনের এরকম মিষ্টি ব্যবহার দেখে তো শাওয়ের ভাইয়ের কাছে অনেক ভালো লাগে। ভিতো তখন মিনের সাথে শাওয়ের ভাইয়ের পরিচয় করিয়ে দিয়ে বলে যে মিন হচ্ছে আমার কাজিন। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে মিনি ওই মহিলাটিকে টাকা দিয়েছিল এই সমস্ত কিছু শাওয়ের ভাইয়ের সামনে করার জন্য। শাওয়ের ভাই যখন মিনের ব্যাপারে এই সমস্ত কিছু তার ডায়েরিতে লিখছিল, তখনই তার কাছে শাও চলে আসে। ডায়েরির এইসব লেখাগুলো পড়ে তো শাও তার ভাইয়ের সাথে তখন মজা করতে থাকে। আর এসবের চক্করে তো শাও আরেকটু হলে পা পিছলে নিচে পড়ে যেত, কিন্তু ওকে বাঁচাতে গিয়ে তো শাওয়ের ভাই তখন পা পিছলে পানিতে পড়ে যায়। আর এই অ্যাক্সিডেন্টের পর থেকে তো শাওয়ের ভাইয়ের হাফ বডি প্যারালাইজড হয়ে যায়। এসব ঘটনার পরে যখন শাওয়ের ভাই হসপিটালে আপসেট হয়ে বসেছিল, তখনই তার কাছে মিন আসে। এখানে শাওয়ের ভাই মিনকে বলে যে এরপর থেকে তোমাকে আর আমার সাথে থাকতে হবে না, কারণ এই অবস্থায় আমি তোমার খেয়াল কিভাবে রাখবো। মিন বলে যে আমি যে কোনো পরিস্থিতিতে তোমার সাথে থাকতে চাই, তুমি আমার কেয়ার করতে পারবে না তো কি হয়েছে, আমি তোমার কেয়ার করব। মিনের এত সুন্দর ব্যবহারগুলোর জন্যই তো শাওয়ের ভাই আবারও অনেক খুশি হয়ে যায়। এরপর মিন শাওয়ের ভাইকে বলতে থাকে যে তোমার বাবার কোম্পানিতে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের একটি পদ ফাঁকা রয়েছে, তুমি যদি চেয়ারম্যানের সাথে কথা বলো তাহলে সে আমাকে ওই পদটি দিয়ে দিবে। শাওয়ের ভাই বলে যে কিন্তু পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ তো অনেক কষ্টের। মিন বলে যে আমাদের ফিউচারের জন্য আমাকে কাজটি করতেই হবে। এগুলো শুনে তো শাওয়ের ভাই আরো বেশি খুশি হয়ে যায়। মিন যখন সেখান থেকে বাইরে আসে, তখন ভি তাকে বলে যে এসব পরিস্থিতির জন্য তোমার মন খারাপ করার একদমই প্রয়োজন নেই।
কারণ ও যত অসুস্থ থাকবে ততই তো আমাদের লাভ হবে। ওদের কথার মাধ্যমে আমরা ব্যাপারটা বুঝতে পেরে যাই যে ওদের এই প্ল্যানের মাধ্যমে ওরা শাওয়ের বাবাকেও নিজেদের জালে ফাঁসিয়ে নিয়েছিল। সিন প্রেজেন্টে আসে। এসব কথা শোনার পরে মিন সুবানকে বলে যে কিন্তু এসব কিছু প্রমাণ তো তোমার কাছে নেই। সুবান বলতে থাকে যে আমরা দুজনে সমুদ্রের কিনারায় গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা শাওয়ের ভাই এবং তোমার নামের লকটি সেখানে খুঁজে পাই। আর এখান থেকে আমাদের আবার একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে মিন শাওয়ের ভাইকে ওই সমুদ্রের কিনারায় একদিন নিয়ে গিয়েছিল। আর এখানে এসে শাওয়ের ভাইকে বলেছিল যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। শাওয়ের ভাই তখন ওকে জিজ্ঞাসা করেছিল যে হঠাৎ করে তুমি এমনটা কেন বলছো। মিন তখন বলতে থাকে যে সবাই মিলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, আর একদিন তোমার বাবা তো জোর করে আমার সাথে রাতও কাটিয়ে ফেলেছে। আর এখন তোমার বাবা আমাকে ব্ল্যাকমেল করে বলছে যে আমি যদি তাকে বিয়ে না করি তাহলে সে আমার নাম সারা জায়গাতে বদনাম করে দিবে। এইসব কথা শুনে তো শাওয়ের ভাইয়ের মনটা অনেক খারাপ হয়ে যায়, আর মিনের এসব কান্নাকাটিও সে আর সহ্য করতে পারছিল না। আর সে মিনকেও চুপ করতে বলে। তবে মিন তো এগুলো নাটক করছিল। সে এর মাধ্যমে শাওয়ের ভাইকে আবারও নিজের জালে ফাঁসিয়ে নেয়। সিন আবারও প্রেজেন্টে চলে আসে আর মিন বলতে থাকে যে তোমার ভাই নিজে থেকেই সুইসাইড করেছিল, এতে আমি কি করতে পারি। সুবান বলে যে এটা তুমি কিভাবে বলছো, কারণ তুমি যদি শাওয়ের ভাইকে ধোকা না দিতে তাহলে সে কোনোদিনও সুইসাইড করতো না। ভি তখন বলে ওঠে যে যা হয়েছে ভালোর জন্য হয়েছে। শাওয়ের ভাই যদি সুইসাইড না করতো তাহলে তো আমরা সব সম্পত্তি সব টাকা পয়সা পেতাম না। তখনই শাও বডিগার্ডের হাত থেকে নিজেকে ছাড়িয়ে ভিয়ের কাছে আসে আর তাকে বলে যে ভালো হয়েছে তোমরা নিজেদের মুখে স্বীকার করে নিয়েছো যে তোমাদের জন্য আমার ভাই সুইসাইড করেছে। ভি বলে যে হ্যাঁ স্বীকার করে নিয়েছি, তো এবার তুমি কি করবে। তখনই উপর থেকে শাওয়ের বাবা সবাইকে চুপ করতে বলে। শাওয়ের বাবাকে এভাবে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তো ভি এবং মিন দুজনে পুরো শকড হয়ে যায়। আর এখানে আমরা একটি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানতে পারি যে শাও তা আগে থেকে ভি এবং মিনের ব্যাপারে তার বাবাকে সমস্ত সত্যিটাই বলে দিয়েছিল। আর সমস্ত সত্যটা জানার পরে তো শাওয়ের বাবাও নিজের ভুলটা বুঝতে পারে যে তার কারণে তার ছেলে সুইসাইড করে নিয়েছে, কারণ সে যদি মিনকে বিয়ে না করতো তাহলে হয়তো বা ব্যাপারটা এত দূর পর্যন্ত আসতো না। শাও তো তার বাবাকে এটাও বলে যে ভি এবং মিন মানলে তোমাকে মেরে ফেলতে চায় যাতে তোমার কোম্পানি তারা নিজেদের নামে করে নিতে পারে। এরপরে মিন যখন ডক্টরকে সেই বিষাক্ত ওষুধ এবং চেকটি দিয়েছিল তখন ডক্টর তো শাওয়ের বাবাকে সে সমস্ত সত্যটা বলে দেয়। তখন শাওয়ের বাবা বলেছিল যে এই ওষুধগুলোর মধ্যে সব ওষুধ তো আমি খেতে পারবো না, তবে আমি একটা ওষুধ খাবো যাতে ওরা এটা মনে করে যে আমি কোমাতে চলে গিয়েছি। এটি বলার পরেই তো শাওয়ের বাবা একটু ওষুধ খেয়ে নেয় আর এটি দেখে তো ডক্টরও শকড হয়ে যায়। কিছুক্ষণ পরে ডক্টর মিনদেরকে জানায় যে শাওয়ের বাবা কোমাতে চলে গিয়েছে। মি তখন বলে যে ভালোই হয়েছে উনি কোমাতে চলে গিয়েছে, এখন ওনার সমস্ত টাকায় আমাদের হয়ে যাবে। ডক্টর তো লুকিয়ে ওদের সমস্ত কথা রেকর্ড করে নেয়। সিন প্রেজেন্টে আসে আর শাওয়ের বাবা তো এই সমস্ত রেকর্ডিংগুলো মিন এবং ভিকে শোনায়। আর এগুলো শোনার পরে তো ওরা দুজনে পুরো শকড হয়ে যায়। শাও বলে ওঠে যে তোমরা যে অপরাধটি করেছো তার জন্য তোমাদেরকে শাস্তি তো পেতেই হবে। এরপরে আমরা দেখি যে পুলিশ তো ওদের দুজনকে গ্রেফতার করে নিয়ে যায়। পরবর্তীতে শাওয়ের বাবা এসে তার কাছে সমস্ত ভুলের জন্য মাফ চায়। শাওয়ের বাবা এখানে শাওকে আরো বলে যে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার কোম্পানির পুরো দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিব। এটি শুনে তো শাও অনেক খুশি হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে শাও সুবানকে সাথে করে ডেটে যায় এবং সেখানে গিয়ে তো তারা একে অপরের সাথে অনেক বেশি এনজয় করতে থাকে। আর এখানে সে সুবানকে তার সাথে বিয়ে করার জন্য একটি রিং নিয়ে প্রপোজ করে দেয় আর সুবানও তার প্রপোজালটি অ্যাকসেপ্ট করে নেয়। আর তারপরে ওরা দুজনে একে অপরকে খুশি হয়ে কিস করে নেয়। আর এই সুন্দর মুহূর্তের সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।